দু কাপ চা দিন তো সুনীলদা। সদ্য শীতের আগমনেই লেপে কম্বলে এক হতে চাইছে শহরবাসী। বাতাসে খেজুরের রসের গন্ধ, রাস্তার ধারে আগুন জ্বালিয়ে তার উত্তাপ নেওয়া মানুষের দল এখনো দেরি আছে। তবে এই বছর শীত যেন এসেছে কিছু আগে। আজ সকালে আমি আর সন্দীপন একটু হাঁটতে বেরিয়েছিলাম, তবে শেষমেশ এই ধোঁয়া ওঠা চায়ের দোকানে এসে পড়েছি। আমাদের মেজ বাড়ির উল্টো দিকেই সুনীলদার চায়ের দোকানে হামেশাই কুড়েমিতে কিংবা অভ্যেসে এসে বসি। সুনীলদার দোকান ভোরবেলা থেকেই খোলা থাকে। আশেপাশের বিচ্ছুর দল থেকে পাড়ার বৃদ্ধরা এখানে এসে আড্ডা দেয়, খবর পড়ে। দুটো ভাড়ে চা নিয়ে তাতে চুমুক দিতে দিতে শীতের একটু অতিরিক্ত আস্ফালনকে চ্যালেঞ্জ জানাচ্ছিলাম শীত বস্ত্রের ভেতর হতে। সুনীলদা মৃদু স্বরে বললেন, এত সকাল সকাল তো তোমাদের দুটিকে দেখা যায় না একেবারে, কি ব্যাপার কি? আসলে সুনীলদা, এই শীতের আগেই একটু আধটু দৌড়াদৌড়ি করে নিচ্ছি। গোটা শীতে কম্বলের তলে শুয়ে শুয়ে আলসেমি করে গিলবো শুধু। বাহ বাহ, বেড়ে ভেবেছ। এই শীত এলে আবার আমার মনটা খারাপ হয়ে যায়। সুনীলদা ততক্ষণে দুটি সিগারেট রেখেছে তার সামনে। সেই দুটো বাগিয়ে ঠোঁটে গুঁজে আগুন ধরালাম। সন্দীপন জিজ্ঞেস করল, কেন সুনীলদা, কোনো ট্র্যাজেডি আছে নাকি আপনার জীবনে এই শীত নিয়ে? আছে, সে এক ট্র্যাজেডি বটে। খুব চেষ্টা করি সেই জিনিস ভুলে যাওয়ার, কিন্তু যুবা বয়সে যে পাপ করেছি, আমার সেই পাপের প্রায়শ্চিত্ত বোধহয় আগামী 100 জন্মে হবে না বাবা। থম বেড়ে গেলাম আমরা। শীতের আবহাওয়া স্বাধীন ভারতের উপকণ্ঠে চাপলেই মানুষের মনে কি বিষণ্ণতা আসে কে জানে। নমস্কার, টিম থ্রিল চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। থ্রিল চার্জার ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আমাদের নতুন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। টিম থ্রিল চার্জারে আজ আপনারা শুনবেন একটি নতুন গোয়েন্দা সিরিজের প্রথম কাহিনী, গোয়েন্দা সন্দীপন হাজরা সিরিজের কাহিনী। লেখক বিপ্রতীপ পাত্রের কলমে সোনাগাছি হত্যা রহস্য। আজকের গল্পের কনটেক্সট সম্পূর্ণরূপে প্রাপ্ত মনস্কদের জন্য। আশা করি আজকের গল্পটিকে আপনারা খোলা মনে গ্রহণ করবেন। গল্পটি সম্পূর্ণ শুনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে গল্প শুনছেন এবং গল্পটি আপনার কেমন লেগেছে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী, লেখক বিপ্রতীপ পাত্রর কলমে সোনাগাছি হত্যা রহস্য। এক বছর পর, গৃহপ্রবেশের পর থেকেই সন্দীপন দিন দিন যেন কেমন উতলা হয়ে উঠেছে। আগে যখন আমরা সুভাষ পল্লীর মেস বাড়িতে ভাড়া ছিলাম, তখন কিন্তু ওকে এতটা উতলা দেখিনি, কিন্তু বর্তমানে ওর মধ্যে বেশ উৎকণ্ঠা লক্ষ্য করছি। ওকে চিনি আজ 3 বছর হলো। বরাবর বেশ শান্ত, ধীর স্থির প্রকৃতির মানুষ এই সন্দীপন। আমার থেকে বয়স কম হলেও ওর বুদ্ধির জোরে আর পর্যবেক্ষণের ক্ষমতায় তার উপর আমি বেশি ভরসা করি। সব ঠিকঠাক লাগছে কি? না না, এই দেয়ালখানা রংটা ঠিক হয়নি, বুঝলে আলেখ্য? দোষ সব বোগাস লোকজনের কাজকর্ম। একটা জিনিসও ঠিক করে করতে পারে না এরা। এত চিন্তা করছো কেন ভাই? সবে সবে এই মেজবাড়ির চিন্তা ছেড়ে এসেছি, এখন এখানে মানিয়ে নিতেও একটু সময় লাগবে। দেখো আলেখ্য, এই নিয়ে তুমি আর তর্ক জুড়ে দিও না। আজকের বাজারে দাঁড়িয়ে আমরা দুজনে টাকা জমিয়ে বাড়িটা কিনলাম, নিজে দাঁড়িয়ে থেকে রং করালাম, তারপরেও যদি খুদ দেখি তবে মাথা গরম হবে না? দেখলেন কাণ্ড, ছেলেটা বড্ড বেশি চিন্তিত হয়ে পড়েছে সবকিছু মিলিয়ে। বয়স 27-28-এর সময় বঙ্গ সন্তানদের এরকম বিচিত্র চিন্তাভাবনার শিকার হওয়াটা খুব একটা অবাক করার মতো নয়।
তার মধ্যে ও যে প্রফেশনে আছে সেটা তো নেহাত চিন্তাভাবনা ছেড়ে শান্তিতে বসে থাকার মতন নয়। ওকে অজানা দুশ্মনদের সঙ্গে লড়াই চালিয়ে যেতে হয়, মারপিট ছাড়পিট সবই আছে তার মধ্যে। শানিত বুদ্ধি ঝালিয়ে নিয়ে দস্তুর মতো বল প্রয়োগও চলে ক্ষেত্র বিশেষে। কি গো লেখক, বাড়ির একটা সুন্দর মিষ্টি নাম ভাবা হলো? হয়েছে বই কি, আমাদের বাড়ির নাম হবে নিহারিকা। নিহারিকা? বাহ, বেশ মিষ্টি নাম তো। আমার কাছে সাহায্য চেয়ে কেউ কখনো খালি হাতে ফিরে যায় না। এমন সময় আমাদের দুয়ারে কারো হস্তাঘাত পেলাম। দাঁড়ান দাঁড়ান, এই সময় আবার কে এলো বলো তো আলেখ্য? বলে সন্দীপন এগিয়ে গেল দরজার দিকে। ও কৃপান বাবু, আপনি? তা হঠাৎ এই সন্ধ্যের সময়? এই দাঁড়ান তো মশাই, দাঁড়ান, আগে একটু বসতে দেন। এক গ্লাস জল দিন তো আলেখ্য বাবু। জলের বোতল এগিয়ে দিলাম ভদ্রলোকের দিকে। ঢকঢক করে জল শেষ করে তিনি আমার দিকে খালি বোতলটা এগিয়ে দিলেন। এবারে বলুন কৃপান বাবু, এত উত্তেজিত হয়ে সন্ধ্যের সময় হঠাৎ আপনি আমার এখানে? উত্তেজিত হব না আবার মশাই, কেস একেবারে গলায় আটকে রয়েছে। সোনাগাছির কেস বরাবর অপ্রিয়, এই জন্যেই। কি মুহূর্তে যে আমি ওই থানায় পড়লাম ভগবানই জানে। এ কি হলো আবার সেখানে? আপনি তো শুনেছিলাম মশাই, খবরের কাগজের একটা খবরও বাদ দেন না। এখন তো দেখছি বেশ ভালোই ফাঁকিবাজি মারছে না? আর বলবেন না, এই মেজবাড়ি থেকে নিজেদের বাড়ি পরিবর্তনের ঠেলায় অত খেয়াল রাখতে পারিনি। আপনি বলুন কেসটা কি? না না, আমারই দোষ। আসলে আমি নিজে এতটা উত্তেজিত হয়ে আছি তো। বাহ, বেশ ভালো রং করেছেন তো বসের ঘরটায়, সুন্দর শোপিস দিয়েও সাজিয়েছেন দেখছি। বাহ বাবা, আসবাবপত্রগুলো তো বেশ খাসা। আমি হেসে বললাম, এইসব আমি বুদ্ধি খাটিয়ে আনিয়েছি কৃপানবাবু, এই অধমের বুদ্ধিতে সব হয়েছে। সেই জন্যই তো 3 নম্বর বইয়ের তাকটা 60 ডিগ্রি কোণে না থেকে প্রায় 70-এ বেঁকে রয়েছে। এই জন্যে ঘরের শোভাটাই বিগড়ে গেছে। উফ সন্দীপন, এভাবে সুচারু বিচার বিশ্লেষণের কি খুব দরকার আছে? আমি বুঝি না বাবু তোমার এত খুঁতখুতুমির কারণ। যাই হোক কৃপান বাবু, আপনি তো দেখছি নিজেই বারংবার এড়িয়ে যাচ্ছেন কেসটা। একটু ঝেড়ে কাশুন দেখি। ও হ্যাঁ, আসলে আমার বউ না খুব বায়না ধরছিল আসলে নতুন আসবাবের জন্য। যাই হোক, এই সোনাগাছির কেচ্ছা থেকে আমাদের ভদ্র সমাজ যে একটু দূরে থাকে সে বিষয়ে তো আর আপনাকে নতুন করে বলার কিছু নেই মশাই। এবার হয়েছে কি, এই সোনাগাছির মধ্যে বাবুদের আনাগোনার তো আর কোনো ঠিক ঠিকানাও নেই। কার ঘরে কে কখন যাচ্ছে আর বেরোচ্ছে সে নিয়ে যদি লিস্ট করতে বসি তাহলে গোটা পুলিশ বিভাগকেও খাবি খেতে হবে। তো এই সোনাগাছিতেই জানেন তো পরপর না 3-3টে খুন হয়েছে। তাই নাকি? সেই খবর ছেপে বেরিয়েছে কাগজে? ওই যতটুকু না বেরোলে নয় আর কি। খবরের কাগজের লোকেরাও তো ওদেরকে ওই ম্লেচ্ছ বলেই ভাবে। আপনিও ভেবে দেখুন না, স্বাধীনতা পেয়েছি আমরা কত বছরই বা হলো, তাতে এই চারিদিকে যেরকম অরাজকতার প্রতিহিংসার রাজনীতি, তাতে সোনাগাছি নিয়ে ভদ্র সমাজের কোনো ইন্টারেস্ট থাকবে কি? ওহ, আগাছার মতন গজিয়ে ওঠে নানান ধরনের উগ্রবাদী দলবল নিয়ে, আর মারা যাচ্ছে না মশাই। তার মধ্যে আবার এই উটকো ঝামেলা এসেও জুটেছে। বুঝলাম। আপাতত আপনি যদি এই কেসে স্ট্রিক্ট থাকেন তাহলে সুবিধা হয়। ও হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা এখন অবধি 3টে ডেড বডি উদ্ধার করেছি। সবই ওই সোনাগাছির আশেপাশের এলাকায়, একেবারে লোকালয় নয়, একটু তুলনামূলক ফাঁকা এলাকাতেই পাওয়া গেছে 3টে দেহই। এই 3 জনকেই শেষবার সোনাগাছিতে ঢুকতে দেখা গেছে সে সম্পর্কে আমরা নিশ্চিত। প্রথম 2 জনের দেহে একটা বিশেষ টক্সিক্স এজেন্ট পাওয়া গেছে। গায়ে হাত পায়ে কোনো খুনোখুনি বা রক্তের চিহ্ন নেই, একেবারে বিষক্রিয়ায় মৃত্যু। 3 নম্বরটাও ওরকমই লাগছে, কিন্তু এখনো পোস্টমর্টম করা হয়নি। বুঝলাম। তার মানে আপনি বলতে চাইছেন এদের 3 জনকেই শেষবারের মতো পতিতাপল্লীতে দেখতে পাওয়া গিয়েছিল এবং তারপরে এদেরকে পাওয়া যায় মৃত অবস্থায়। একদম কারেক্ট।
এই শেষবারের মতন সোনাগাছিতে আসা আর মৃত অবস্থায় তাদের দেহ খুঁজে পাওয়ার মধ্যে কতদিনের গ্যাপ রয়েছে? প্রথম জনের ডেড বডি প্রায় খুঁজে পাওয়ার 2.5 দিন আগে সোনাগাছিতে ঢুকতে দেখা যায়, আর দ্বিতীয় জনকে 2 দিন, আর তৃতীয় জনকে মাত্র 1 দিন বাদেই। ও, অঙ্কে যদি ফেলি তাহলে এই গ্যাপের ব্যাপারটা কিন্তু দিন দিন কমছে মশাই। আচ্ছা, এই 3 জন কি নির্দিষ্ট কোনো পতিতার কাছে গিয়েছিল? মানে 3 জন কি একই মহিলার সঙ্গে? সেই ব্যাপারে এখনো ঠিক জানতে পারিনি, বুঝলেন। আসলে এটার পেছনে ওদের একটা ষড়যন্ত্র আছে। কিরকম ষড়যন্ত্র? আসলে ওরা সব মেয়েরা একসঙ্গে মিলে বোধহয় কাউকে বাঁচাচ্ছে। এবার ওদের এরিয়া থেকে একটা ভালো টাকার অ্যামাউন্ট বিভিন্ন দিকে সরবরাহ হয় মশাই, বুঝলেন। এই কেস নিয়ে ওদের বেশি খাটাতেও পারছি না, তাই আমি আপনার কাছেই এলাম আর কি। এখন ওদেরকে লকআপে তুলে নিয়ে গিয়ে ঘা কতক দিতে গেলেও পলিটিক্যাল চাপেও আমি পড়ে যাব আর কি। বুঝতে তো পারছেন আমাদের অবস্থাটা কি। আর সেখানেই আমার আগমন হবে, বুঝলাম। আপনি চাইছেন আমি উদ্ধার করি এই 3 জন লোক কার কার কাছে গিয়েছিল শেষবার। আগে হ্যাঁ, কেউ কাউকে বিট্রে করছে না, একটা কথাও কেউ মুখ ফুটে বেরও করছে না। খবর আছে যে এদেরকে ঢুকতে দেখা গেছে, কিন্তু কার ঘরে যে গেছে তা কেউই জানে না। ওখানে কিন্তু ওদের একে অপরের মধ্যে ঝামেলা হামেশাই লেগে থাকে। হঠাৎ সবাই এক ছাতার তলায় যে কিভাবে এলো কে জানে। ওদের কেউ একটা ঐক্যবদ্ধ করেছে তাহলে। ইউনিটি মশাই, ইউনিটি, একতাই বল। ঠিক আছে, আমি আপনাকে জানাচ্ছি কবে নাগাদ যেতে পারি। কি বলছেন সন্দীপন বাবু? আপনাকে শীঘ্রই যেতে হবে, নইলে আরেকজন মানুষের মৃতদেহ পড়ে থাকবে যে। দেখছেনই তো, বাড়িতে নতুন রং হচ্ছে, জিনিসপত্র আনা হচ্ছে। আমি আর আলেখ্য 2 মানুষ মিলে সব সামলানোটাও দুষ্কর। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আর আলেখ্য মিলে ঠিক ব্যাপারটা দেখে আপনাকে জানাবো। কালকে আপনি না গেলে আমরা আরো পিছিয়ে যাব। দেখুন, এভাবে আপনার হেল্প কি কখনো আমি চেয়েছি বলুন তো? প্লিজ এরকমটা করবেন না। আগামীকাল সকাল 11টা নাগাদ চলে আসুন, হ্যাঁ? আর আমাকে ওখানেই পাবেন। চললাম সন্দীপন বাবু, আলেখ্য বাবু, আমি চললাম। যেরকম ঝড়ের মতন এসেছিলেন ঠিক সেভাবেই ঝড়ের মতো বেরিয়ে গেলেন ওসি কৃপান সরকেল। আমরা দুজন বেকুবের মতো একে অপরের দিকে তাকিয়ে রইলাম। সন্দীপন মাথা নিচু করে বলল, দেখলে তো লোকটার কাণ্ড, অন্তত ভিকটিমদের নামগুলো জানিয়ে যেতে পারতো। তার আগেই তো চলে গেলেন, বোধহয় খুব তাড়াহুড়োর মধ্যে আছেন। তা থাকাটা স্বাভাবিক। যাই হোক, দেখি এখন নিউজ পেপারের সাহায্য নিতে হবে তাহলে। আজকের খবরের কাগজটা দাও দেখি। নতুন বাড়িতে কোথায় কি পড়ে আছে তার ঠিক নেই। গত 1 সপ্তাহে এখানে পেপার এসেছে বটে, তবে পড়া হয়নি সেভাবে। একটু খোঁজাখুঁজি করতেই আমার ঘরে আলনার নিচে পেলাম কাগজটা। হ্যাঁ, আজকের কাগজ। আচ্ছা, বেশ। বলে কাগজখানা ভাঁজ করে রেখে দিল সন্দীপন। আমি বললাম, ভেতরের পাতায় লিখেছে নাকি? নিজেই পড়ে দেখো না। আরে মুখে বললে কি হয়? হ্যাঁ, খুবই ছোট্ট একটা অংশে বেরিয়েছে, বিশেষ কিছু নয়। আমার যা জানার ছিল জেনে নিয়েছি। নরহরি মুখার্জি, শিবেশ্বর দাস আর তিমির রঞ্জন ঘোষ, 3 জন মৃত ব্যক্তির নাম আর বয়স দেওয়া রয়েছে। সকলের গড় বয়স ওই 45, আর সেই সঙ্গে ছোট্ট করে লেখা ছিল কৃপানবাবু যা বলে গেলেন সেইগুলো। এর বেশি কিছু না। ও, তাহলে কাল সকালে যাচ্ছি আমরা? হ্যাঁ, যাচ্ছি। আপাতত মুরগির ঝোল দিয়ে রুটি খাবার তোড়জোড় শুরু করা যাক। একটা ভালো রাঁধুনি কাম সর্বঘটে কাঁঠালি কলা জোগাড় করতে হবে, বুঝলে, যাতে আমাদের ঝক্কি করে। চলো চলো, শুরু করা যাক রান্না বান্না। দুপুরে নিয়ে আনা কিছু মাংস দিয়ে বেশ কষিয়ে রান্না করলাম। সন্দীপন তার অপুটু হাতে চাটুর উপরে সেঁকতে লাগলো রুটি। আমি মুচকি মুচকি হাসছিলাম ওর রুটি বানানো দেখে। শক্ত, কিয়দংশ কাঁচা এবং ধারগুলো পোড়া। রুটির আকৃতি নিয়ে প্যাক দিলে সে রাজহাঁসের মতো প্যাক প্যাক করে উঠতে পারে।
তাই সেই পথ না মারিয়ে আমি চুপচাপ ওই জিনিসই খেয়ে নিলাম। তবে দৈব বলে আমার মুরগির কষা চেটেপুটে খেতে খেতে সে নিজেই অত্যুক্তি করে বলল, আলেখ্য, তুমি কলমজি না হলে ভালো মোগলাই কিংবা চীনের রেস্তোরাঁয় তোমায় হেঁসেলে ঢুকিয়ে দিতাম। আমি মুখ টিপে হাসি। সন্দীপনের রসবোধ আর বিচারবুদ্ধি ঢের থাকলেও তার দ্বারা যে রন্ধন শিল্প বিকাশ পাবে না সেই নিয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। পরদিন সকাল সকাল জলখাবার খেয়েই আমরা ছুট লাগালাম আমাদের কলকাতা শহরের মস্ত বড় রহস্য ঘন এবং চিত্তাকর্ষক অঞ্চলটির উদ্দেশ্যে। জনগণ একে লোকচক্ষুর আড়ালে রাখলেও টেরা চোখে যে তাড়িয়ে তাড়িয়ে তার চলাফেরা লক্ষ্য করে তাতে সন্দেহ নেই। শহরের সব পাপ জঞ্জাল ধুয়ে ফেলার জন্যে সকল পুণ্যবাণীদের উদয় হয় এখানে। আর যাদের শরীরে তারা পাপ ঠেলে দিয়ে যায় তাদের জীবন নিয়ে না তো মাথা ব্যথা আছে সাধারণ মানুষের, না তো মাথা ব্যথা আছে সরকারের। লেখকরাও এদের নিয়ে কলম চালিয়ে বিরাগ ভাজন হতে চান না বৃহত্তর পৌর সমাজের কাছে। সবাই আসলে খুব সুখী সরল থাকতেই পছন্দ করেন। বাস্তব অঙ্গার যেন তাদের ঠুনকো আত্মবিশ্বাসকে এতখানি জ্বালিয়ে না দিতে পারে সেদিকে সেন দৃষ্টি রাখেন তারা। যাই হোক, এতগুলো বাক্য ব্যবহার করলেও বর্তমান পরিস্থিতি কিন্তু মোটেই আমার কাব্যপ্রিয় হৃদয়ে জুড়ানোর মতো নয়। এই পল্লী কিন্তু নেহাত 2-4টে বাড়ি নিয়ে নয়, এর বিস্তৃতি বেশ গভীর এবং জোরালো। বিভিন্ন পেশার এবং নেশার মানুষেরা ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। সকলের চোখে পুলিশের প্রতি অনাস্থা আর ঘৃণা বেশি দেখা যায়। রংচং মেখে যারা ফুলের মালা খোঁপায় বেঁধে দাঁড়িয়েছিল তারা যেন সসম্ভ্রমে একটু আড়াল হলো। কৃপান সরকারের সঙ্গে দেখা হয়েছে একটু আগে। তিনি আসলে আমাদের ব্যাপারে বলে রেখেছিলেন বাকিদের। সন্দীপন হেসে বলল, আপনি তো বেশ ভালোই কনফিডেন্ট ছিলেন আমাদের আসার ব্যাপারে। আমরা তো আপনাকে কথা দিইনি গতকাল। আহা মশাই, এতদিন ধরে আপনাকে আমি চিনি, এটুকু তো ভরসা করতেই পারি আপনার উপর। তাছাড়া ঠিক জায়গায় ঘা করলে আপনি যে আসবেন তা আমি ঠিকই জানতাম। ঘা কোথায় বলুন তো? চতুর্থ খুন নিয়ে কাল রাতে যেটা বললাম আর কি। ওই যে বললাম না, একটা খুন হয়ে গেলে কি হবে বলুন তো। জানতাম আপনি এ কথা শোনার পর আর স্থির হয়ে বসে থাকতে পারবেন না। বটে, কিন্তু আমি এসেও যে চতুর্থ খুনটা কতটা আটকাতে পারবো তা জানি না। পারবেন পারবেন। যাই হোক, 3জন ভিকটিমের নাম আপনাকে জানাই। না না থাক, আমার সেটুকু হোমওয়ার্ক হয়েই গেছে। এত বড় এলাকা, সর্দার গোছের কেউ তো থাকবে নাকি? পুরো এলাকার সর্দার বর্তমানে একজন সর্দার নেই, তাকে সবাই সমীহ করে, আবার শ্রদ্ধাও। সে এক অদ্ভুত মেলবন্ধন, বুঝলেন মশাই। ভালোবাসার ভয়ের এরকম কম্বিনেশন ভীরু বাঙালি ভগবান ছাড়া আর কাউকেই বা পায় নাকি বলুন দেখিনি? তাই বুঝি। তাই সর্দারনি কোথায়? আসুন, এদিকে আসুন। তুলনামূলক একটা ঘিঞ্জি এলাকায় প্রবেশ করলাম আমরা। আমাদের সাথে বাকি পুলিশের দল হেঁটে যাচ্ছিল দেখে ভয়ে ভয়ে অনেক খদ্দের ঘরগুলোয় ঢুকতে গিয়েও ঢুকছিল না। তার মধ্যে কয়েকজন চীনার মধ্যে ঠেকল। আপাতভাবে সাদা ধুতি পাঞ্জাবি পরিধান করে যে ঠাটবাট আর বাবুয়ানা বজায় রাখেন এনারা, সেগুলোর কঙ্কালসার চেহারা তখন আমার সামনে বিদ্যমান। কেমন ভয়ে ভয়ে আমাদের দিকে চাইলেন তারা। আমি ব্যঙ্গের হাসি হেসে এগিয়ে যাচ্ছিলাম। পুলিশ কেস হলে সাধারণত এখানকার ব্যবসায়িক ক্ষতি হয়ে যায় আর কি। এভাবে পুলিশের অহরহ যাতায়াত এরা মোটেও পছন্দ করে না। যতই হোক, নিজেদের উগ্র রূপ উজাড় করতে এসে আইনের রক্ষকদের ভিড় খুব একটা সমীচীন নয় কখনোই। যাই হোক, সেই সর্দারনির সঙ্গে আমাদের সাক্ষাৎ হলো ওই ঘিঞ্জি এলাকাতেই। একটা দোচালা বাড়ির উঠোনে তিনি বসে বসে খৈনি বাটছিলেন। আমাদের আসতে দেখে খৈনিটা খাওয়ার বদলে পাশের একটা বুড়ো লোকের ঠোঁটে গুঁজে দিলেন। তারপর কায়দা করে নিজের সবজেটে আঁচলে হাত ঝেড়ে বুকের মধ্যে কেমন অশালীনভাবে ঢুকিয়ে নিলেন আঁচলটা। আমার কেমন যেন অস্বস্তি লাগলো।
তবু ওদের সঙ্গে দাঁড়িয়ে রইলাম চুপচাপ। কি ব্যাপার দারোগা বাবু, কতবার বলবো আমরা কিছু জানি নে। এখানে বারবার হতে দিয়ে পড়ে থাকলে কি ওই 3টে মেনিমুখো ফিরে আসবে? খদ্দের ছিল, কাজ হয়েছে, পয়সা দিয়েছে, তারপর তো আর কোনো সম্পর্ক নেই তাদের সাথে। এইখানে বারবার আসা কেন বাপু? দেখো শেফালি, এভাবে কিন্তু কাজ মোটেই চলে না। তোমাদের দিকটা যেভাবে আমরা সামলাই সেভাবে আমাদের এদিকটাও তোমাদেরকে দেখতে হবে। এই নিয়ে এতদিন ধরে ঢু মারছি, তোমরা কিছুতেই জানাচ্ছ না কার ঘরে ঢুকেছিল ওই 3টে লোক। এবার কি তবে কি খোঁচর বসাবো এখানে? মাঝে মধ্যে কিন্তু তোমাদের ওই 2-1 বাবুকে তুলে লকাপে ভরেও দেব, তাহলে কিন্তু আর কাকপক্ষীও তোমাদের রঙিন ঘরে ঢুকতে আসবে না, এটা কিন্তু মনে রেখো। আর আমাকে খেপিও না। এই ধমক শুনে মৃদু বিচলিত হলেন শেফালি, তবুও নিজের দস্তুর মতো মুখে বিদ্রুপ ফুটিয়ে বললেন, আবার ধমকাও পুলিশ? বলি আমাদের মেয়েরা শরীর বেঁচে খায়, তোমাদের মতো লোকের মেয়েরে অন্তত খায় না। দেখো শেফালি, এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এই বলে দিলাম। আজকে কিন্তু আমাদের সঙ্গে একজন বড় ডিটেকটিভও রয়েছেন। উনি কিন্তু যে সে লোক নন, একেবারে আমাদের সরকারের উপর মহলের সঙ্গে ওনার দহরম মহরম। আমার কাছে উপর থেকে অর্ডার আছে ওনার সব রকম নির্দেশ মানার জন্য। সন্দীপন বাবু, আপনি যদি বলেন আমি এক্ষুনি ফোর্স দিয়ে তুলে নিয়ে যাচ্ছি। কি কি বললে পুলিশ? আমায় তুলে নিয়ে যাবে? কেমতা থাকলে আমায় এই বাড়ির বাইরে বের করে দেখাও দেখিনি। একটু দমে গেলেন কৃপান সরখেল। এমত অবস্থায় এগিয়ে এলো সন্দীপন, কণ্ঠে পেলবতা এনে অথচ দৃঢ়তা বজায় রেখে বলল, একটু আমার কথাটা শুনে দেখুন। আমি আপনাদের কোনো ক্ষতি চাই না, কিন্তু পরপর এভাবে শহরের মানুষগুলো খুন হলে কাদের বদনাম হবে বলুন তো? পুলিশ অনেকটা চেপে রেখেছে বলেও কিন্তু আজ এরকম খদ্দের আসছে। একবার ভালো করে ভেবে দেখুন, সব কাগজে যদি এখানকার 3 খদ্দেরের খুনের খবর প্রথম পৃষ্ঠায় বড় বড় করে ছাপা হয়, তাহলে আখেরে ক্ষতি কাদের হবে? কিছুক্ষণ নীরবতা বজায় থাকলো। গুটি গুটি পায়ে লোক এসে জমেছে প্রাতরাশ হিসেবে তামাশা ভোগের লাভে। সন্দীপন তার ধারালো চোখে এক দৃষ্টে চেয়ে আছে শেফালির দিকে। এবার তিনি কিঞ্চিত গলা নামিয়ে বললেন, বেশ, আমার ঘরে আসুন। আমি মিটিমিটি হাসলাম অফিসার কৃপান সরকারের মুখের দিকে তাকিয়ে। ফিসফিস করে ওনার কানের কাছে গিয়ে বললাম, সব কাজ সবলে হয় না, কিছু কাজ ছোবলেও হয়। আরে সেই জন্যই তো আপনার দ্বারস্থ হই বারবার। আজ সন্দীপন বাবু না থাকলে। উঠোনেই আমাদের বসার জায়গা করে দিল 2টি সদ্য যৌবনের অন্দরে নোঙর ফেলা মেয়ে। তাদের গায়ের রং শ্যামলা, পরনে কম দামি কাপড়ের শাড়ি, তাতেও শালীনতার ছাপ নেই। চোখে এক কদর্য আড়ষ্ঠতা বিদ্যমান। যেখানে গোটা পৃথিবীর মানুষ উগ্র ভালোবাসা জাহির করতে আসে, সেখানকার অধিবাসীদের চোখে আমি ভালোবাসার চাইতেও বিষাদ দেখছি বেশি। বিশেষত পুরুষদের চোখে চাইতে গেলে যেন তাদের দ্বিতীয় রিপুর পারদ চড়তে আরম্ভ করে। যাই হোক, 3টি হৃষ্টপুষ্ট বেতের চেয়ার অধিকার করে আমরা বসলাম। বাকিরা তখনও বাইরেই দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিল। শেফালি দেখলাম সহবতের ধার ধারেন না। তিনি চেয়ারের উপর বাবু হয়ে বসে কেমন একটা সন্দেহের চোখে সন্দীপনের দিকে তাকালেন। বলুন স্যার, কি জানতে চান? এটা কি আপনার বাসা? হ্যাঁ। বেশ শৌখিন বটে। আশেপাশে আর কোনো বাসায় এত শৌখিনতা লক্ষ্য করলাম না। এমনি এমনি তো আর এত বড় ধান্দার ধাত্রী আমি নই। সবাই আমায় মানে। সব ঘরের আলাদা মাসি থাকলেও আমার সামনে ওগুলো নস্যি। বাহ, ধান্দার ধাত্রী। আপনি লেখাপড়া শিখেছেন? কিছু কিছু পড়ি। পড়তে শিখেছিলাম সেই ছোটবেলায়। তারপর কিভাবে যে এখানে শেফালি মাসি হয়ে গেলুম মনে পড়ে না। না মানে মনে আছে বটে, তবে তো মনে করতে আমি আর চাই না। যাই হোক,
আপনি আসল কথায় আসুন দেখি। বেশ বেশ, আপনি তো নিশ্চয়ই জানেন 3 জন সম্ভ্রান্ত পরিবারের লোক, নরহরি মুখার্জি, শিবেশ্বর দাস এবং তিমির রঞ্জন ঘোষ, মারা গেছেন সোনাগাছির আশেপাশেই বিভিন্ন তল্লাটে। ওদের নাম ধাম মনে রাখার কোনো শখ আমার নেই। বেশ, মেনে নিলাম। এই 3 জনের মৃত্যু তদন্তের খাতিরেই আপনাকে প্রশ্নটা করা হচ্ছে। দয়া করে জানান, এই 3 জন কোন বাড়িতে এসেছিল? চুপ করে রইলেন উনি। সন্দীপন তখনও তার চোখের দিকেই তাকিয়ে আছে। দেখুন, আপনি যদি না জানান তাহলে তো খুবই মুশকিল হবে আমাদের কাজ করা। আপনাকে টেনে লকআপে নিয়ে ব্যতিব্যস্ত করবার কোনো অভিসন্ধি নেই আমার, কিন্তু আমরাও তো কারোর না কারোর দাস। আমরা জনগণের দাস আসলে। তাই সাধারণ মানুষকে খেপিয়ে তুলে ব্যবসার 3 অবস্থা করায় খুব একটা বুদ্ধিমত্তা তো আমি দেখছি না। এবারেও তার চোখ শান্ত, শীতল। পাশের মেয়েটাকে ডেকে তার কানে কানে ফিসফিস করে কিছু একটা বললেন। মেয়েটা দৌড়ে বেরিয়ে গেল বাড়ির বাইরে। ওর নাম ঝিম্পি। ওকে বলে দিয়েছি, আমার এদের নাম মনে না থাকলেও কোন বাড়িতে ওরা উঠেছিল সে খবর ওরা কিছুক্ষণের মধ্যেই এনে দেবে। আশা করি বুঝতে পারছেন। আপনি জানেন না কার কাছে ওরা উঠেছিল? না, জানি না। ও, তাহলে এত লুকোচুরি কেন? কোনো বিশেষ কারণ না থাকলে এরকম তথ্য প্রদানের সহায়তা আপনারা করছেন না কেন? পালক। আগে বুঝলাম না। মেয়েটার নাম পালক। ওর কাছেই ওই 3টে বাবু এসে উঠেছিল। তাই নাকি? আমি ভেবেছিলাম এই চত্বরের আলাদা আলাদা মেয়ের কাছে এসে থাকবে তারা, কিন্তু 3 জনই একই নির্দিষ্ট মেয়ের কাছে এসেছিল। ব্যাপারটা তাহলে তো বেশ গন্ডগোলের। বিশ্বাস করুন, ও খুব ভালো একটা মেয়ে। ওর পক্ষে মানুষ খুন করা সম্ভব নয়। ও সত্যিই খুব ভালো মেয়ে। আপনি ভালো করেই সবটা জানতেন। বেশ, তাহলে আমরা এখন উঠি। আপনার ঝিম্পি নিশ্চয়ই পালককে আগামী সতর্কবার্তা দিতেই ছুটেছে। স্যার, পালক আমার কাছে মানুষ হয়েছে স্যার। ওর কোনো ক্ষতি আমি চাই না। ও খুব ভালো মেয়ে। এখন রোশনি ভাইয়ের ডেরায় থাকে। ও কাজ করে খায় স্যার, ও কাজ করে খায়। বুঝলাম, ঠিক আছে, ব্যাপারটা আমি ভেবে দেখছি। ওর নামটা কি আপনি রেখেছেন? হ্যাঁ। খুব সুন্দর নাম। ধন্যবাদ আপনাকে সহযোগিতা করার জন্য। আমি আপনাদের কষ্টটা বুঝি, তাই চিন্তা করবেন না। পালক নির্দোষ হলে ওর কোনো বিপদ নেই। বেরোবার সময় দেখলাম শেফালির চোখের জল আপুস নয়নে ভেঙে না পড়লেও তার দূর সম্পর্কের অপত্য স্নেহ এখন বড্ড মর্মাহত। নিজের মেয়ে না হয়েও পালকের প্রতি তার টান আমায় মুগ্ধ করেছে। মেয়ে তো মায়েরই জাত, হোক না সে পতিতা, তবুও মাতৃত্ব যে রক্তে বইছে এখনো। তাহলে কি বুঝলেন কৃপানবাবু? নরম করে ঠিক জায়গায় আঘাত দিলে অযথা বাগবিতণ্ডায় না জড়ালেও ফল মেলে। ওদের ব্যবসায়িক ক্ষতির বিষয়টা বুঝিয়ে দিতে পারলে আমায় আর কষ্ট করে আসতে হতো না। আরে সে তো বুঝলাম, কিন্তু এই একটু পালকের ঘরটা কোনটা সেটা কি জেনে নিলে সুবিধা হতো না? উফ, আপনি তো একেবারে ফাঁকিবাজ হয়ে পড়ছেন দিন দিন। রোশনি বাইয়ের নাম করলেই তো লোকে চিনিয়ে দেবে। তার মধ্যে ওই দেখুন, ওই জীর্ণ বাড়িটা থেকে বেরিয়ে আসছে ঝিম্পি। আমি 100% নিশ্চিত ওখানেই আমরা পালককে পাবো। ওর কথাই ঠিক হলো। হঠগাড়ি তার চাইতে বিচক্ষণ হয়ে কাজ করায় সন্দীপন বেশি বিশ্বাসী। কৃপানবাবুর মুখটা সকাল থেকে গোমরা হয়ে রয়েছে এমনিতেই, তার মধ্যে এইবার যেন আরো বেশি গুমড়ে গেল। রোশনিবাই নেহাত সহজ কথার মানুষ নন, তবে পুলিশের জন্যে বেশি কিছু উচ্চবাচ্য করলেন না। আমরা জীর্ণ বেরঙিন বাড়িটার দোতলায় উঠে পড়লাম। গোটা বাড়িটা যেন উগ্র আতরের গন্ধে মম করছে। ঝনঝন নুপুরের শব্দ বাড়ির কোনায় কোনায়। বেশ কয়েকটি দরজা এখন বন্ধ থাকলেও বাকি ঘরগুলোর বাইরে
কৌতূহলী চোখে মেয়েগুলো দাঁড়িয়ে আমাদের মেপে নিতে ভুলল না। সকলের চোখেই উৎকণ্ঠা, সকলের চোখেই ভয়। পালকের দরজাও বন্ধ ছিল। প্রথাগতভাবে এইরকম বন্ধ দরজায় হামলে পড়াটা কখনোই উচিত না, তাও আবার পতিতালয়ে এসে। তবে সন্দীপন বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করেই উঁচু গলায় ডাক দিল, পালক দেবী, আমি জানি আপনার ঘরে আপনি ছাড়া আর কেউই নেই, দয়া করে দরজাটা খুলে ফেলুন। কয়েক সেকেন্ড কোনো সাড়া এলো না, দরজাও বন্ধ থাকলো। তারপর মৃদু দরজার হুড়কো খোলার শব্দ এলো। সবুজ দরজাটা খুলে যেতেই ঘরের ভেতর থেকে একটি ভিন্ন রকম আতরের গন্ধ ভেসে এলো। না, এই গন্ধ বাকিদের মতো তীব্র নাক জ্বালিয়ে দেওয়া নয়, বরং এর একটা মিষ্টতা রয়েছে। সন্দীপন হালকা হেসে বলল, প্রবেশের অনুমতি আছে? মহিলা দরজা ছেড়ে দাঁড়ালো। বয়স বেশি নয় পালকের, ওই বছর 25-26 আশেপাশে। তার ঠোঁটে অন্যদের মতো চড়া ঠোঁট পালিশের বর্ম নেই, গালে নেই অতিরিক্ত পাউডারের প্রলেপ। নেহাত সাদামাটা শ্যামলা শরীর, একটা গাঢ় সবুজ ব্লাউজ আর আকাশি রঙের ছাপা শাড়ি। এতেই যে লাবণ্য ফুটে উঠেছে তা বোধ করি বায়োস্কোপেও দেখার খুব একটা স্কোপ নেই। একেবারে পদ্য লেখার মতো তার কেশরাজি, আর গদ্য লেখার মতো গড়ন। নারী দেহকে এভাবে মেপে নেওয়ায় আমায় বোধ করি পাঠক সমাজ দুশ্চরিত্র ভাবতে পারেন, কিন্তু নিজের আবেগী হৃদয়টাকে এহেন অপরূপার রূপ ঐশ্বর্যের সম্মুখে নেহাত বুঝিয়ে রাখা দায়। যাই হোক, পালক চোখের পলকে বাইরে তাকিয়ে দেখল চারিদিক, তারপর দরজাটা ভেজিয়ে দিয়ে এসে বসল খাটের উপর। আমরা খাটের ঠিক বিপরীতে কয়েকটা টুলের উপর বসে আছি। সন্দীপন বসার জায়গা না পেয়ে দাঁড়িয়েই থাকলো। নমস্কার পালক দেবী, আমি সন্দীপন হাজরা, একজন ডিটেকটিভ, এবং পুলিশের উর্দি দেখে বুঝতেই পারছেন কাদের সঙ্গে আমি রয়েছি। তো ব্যাপারটা হলো, আপনি কি জানেন ঠিক কেন আমরা এখানে এসেছি? হ্যাঁ, জানি। বেশ বেশ, সেই মৃত 3 জনের মধ্যে প্রত্যেকেই আপনার সঙ্গে শেষবার দেখা করেছিলেন। কেন বলুন তো? আমি জানি না, আমি ওদের জীবন নিয়েও কিচ্ছু জানি না। ওরা 3 জনেই আমার কাছে নিয়মিত আসে। আমার কি দোষ বলুন তো? যে পয়সা দেয় তাকে খুশি করাই তো আমার কাজ। এর বেশি আমি আর কি বা করতে পারি? না না, তার বেশি আপনাকে কিছু করতেও বলিনি। আমায় এটুকু জানান, এই 3 জনের ব্যাপারে আপনি কতটুকু জানেন? বললাম তো কিছুই জানি না। এদের বউ আছে কিনা, ছেলে মেয়ে আছে কিনা, কিছুই জানি না। আমি শুধু আমার কাজটা করে যাই এখানে, এর বেশি আর কিচ্ছু না। বেশ, এইখানে আপনার রাইভাল অর্থাৎ আপনার প্রতিপক্ষ কেউ আছে কি, যে হয়তো আপনার ব্যবসায়িক ক্ষতি চায় কিংবা আপনাকে হাজতবাস করাতেও পিছু পা হবে না? মেয়েটি চুপচাপ কিছুক্ষণ ভাবল, তারপর বলল, কেউ আমার খদ্দেরদের খুন করবে আমার ব্যবসা খারাপ করার জন্য? এটা অন্ধকারে ঢিল ছোড়ার মতন, হতেও পারে আবার নাও হতে পারে। আচ্ছা, এটা বলুন, আপনারও কি একটু অদ্ভুত লাগছে না যে 3 জন ব্যক্তি মারা গেলেন সকলেই আপনার কাছে এসেছিল 1 দিন বা 2 দিন আগে? তারা যে আমার কাছেই শেষ এসেছিল সেটা বুঝলেন কিভাবে? তার মাঝে তো তারা আরো কোথাও যেতেই পারে। প্রথমত, আমাদের পুলিশ বিভাগ বিগত কয়েক দিনের তদন্তে এটুকু জানতে পেরেছে শেষবার এই সোনাগাছিতেই ওদের দেখা গিয়েছিল। হয়তো আপনি ঠিকই বলছেন, কিন্তু তবুও আরেকবার জিজ্ঞেস করছি, এই 3 জনের মধ্যে কোনো যোগাযোগ না থাকা সত্ত্বেও আপনার কাছ থেকে ফেরার পরেই তাদের মৃতদেহ পাওয়া গেল, একটুও অস্বাভাবিক লাগছে না এটা শুনতে? মাথা নিচু করে রইল পালক। খানিক থতমত খাওয়াটা তার মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে। ভয়ে নখ কামড়াতে লাগলো সে। কৃপান বাবু বললেন, এই শোনো পালক, এই 3 জনের ব্যাপারে যদি কিছু জানো কিংবা কোনোভাবে যদি আমরা এই খুনের সঙ্গে তোমার যোগাযোগ পাই, তাহলে কিন্তু তুমি মস্ত বড় বিপদে পড়বে, এই বলে রাখলাম আমি। তোমার রশনি কিংবা ওই শেফালি দিদিও তোমাকে মোটেই বাঁচাতে পারবে না। আচ্ছা কৃপানবাবু,
আপনারা এক কাজ করুন, ঘরের তল্লাশিটা চালিয়ে নিন, যদি কিছু পাওয়া যায়। এতদিন বাদে আর কিছু থাকবে কি না কে জানে। এই তোমরা এসো, এই ঘরটা একটু তোলপাড় করা হবে, তো আমরা চলে গেলে আবার তোমরা সবকিছু ঠিক করে নিও, কেমন? পালক মাথা নিচু করে বাইরে বেরিয়ে গেল। 3-4 জন কনস্টেবল ভেতরে ঢুকে কৃপান সরকারের নির্দেশে চালিয়ে গেল খোঁজাখুঁজি। সন্দীপনও উপর থেকে চোখ বুলিয়ে যাচ্ছে। আচ্ছা কৃপান বাবু, ওই 3 জনের ফ্যামিলি মেম্বাররা কি বললেন? তারা কিছু জানেন? না, তেমন তো কিছুই বলতে পারলেন না। আমি যদিও 3 জনের ফ্যামিলির সঙ্গে কথাবার্তা বলে দেখেছি, কিন্তু ওদের ব্যাকগ্রাউন্ড খুবই পরিষ্কার, কোথাও একটুও দাগে ছিটে পর্যন্ত চোখে পড়েনি। কিন্তু এই পালকের পক্ষে এভাবে 3টে শক্ত সামর্থ্য মানুষকে মেরে ফেলা কি এতটাই সহজ? সেই ব্যাপারটি তো আমাকে ভাবাচ্ছে সন্দীপন বাবু। ও, আপনাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি, কিন্তু সেটা হয়তো আমার একটু আগেই বলা উচিত ছিল। কি কথা? আজ সকালে 3 নম্বর বডির পোস্টমর্টম রিপোর্ট এসেছে। 3 জনের দেহে ওই সেম টক্সিক এজেন্ট পাওয়া গেছে, মার্কিউরিক ক্লোরাইড। এটার পারদের খুবই বিষাক্ত একটা কম্পাউন্ড। আগের দিন নামটা মনে ছিল না বলে আমি আপনাকে বলতে পারিনি আর কি। তার মানে সেম টক্সিনের ব্যবহার করা হয়েছে, কিন্তু আপনি এরকম গুরুত্বপূর্ণ নাম ভুলে যাচ্ছেন, এটা তো বেশ ভাববার বিষয় মশাই। আরে মশাই, কালকে আমি ভীষণ তাড়াহুড়োতে ছিলাম। আমার স্ত্রীর বাপের বাড়ির গোষ্ঠী এসেছিল কালকেই। ওফ, সে থানায় টেলিফোন করে যা উৎপাত করছিল, আমি সব ভুলে সেই সময় মেরেছিলাম আর কি। সেজন্যই আপনাকে আর সঠিকভাবে বলা হয়নি, আমাকে একটু ক্ষমা করবেন। আমি ওনার কথা শুনে চুপি চুপি হাসলাম। পাছে আমার হাসি দেখলেই যদি উনি ক্ষেপে উঠে আমার ব্রহ্মচর্যে নজর দেন, তবে আমিও একদিন ওনার মতোই হয়ে যাব। সন্দীপন জিজ্ঞেস করল, আর কিছু ভুলে গেছেন কি? হ্যাঁ, আরেকটা জিনিসও ছিল, কিন্তু সেটা আরো বেশি অদ্ভুত। বেশি অদ্ভুত? হ্যাঁ সন্দীপন বাবু, ওই 3 জনের হাতে, মানে ওই ঠিক কবজির জায়গাটায় একটা কমন ছাপ পাওয়া গেছে। বাহ, চমৎকার তথ্য পাওয়া গেছে তো। তাহলে একটু হলেও এগোনো গেছে কেসে? কই আর এগোলাম, এখানে এসেও তো কিছুই পেলাম না এখনো। এই ভালো করে এই আলমারিটা দেখো তো। কনস্টেবলের দল যখন গোটা ঘরখানা তোলপাড় করছিল, তখন আমি একবার জানালা দিয়ে মুখ বাড়িয়ে পালকের মুখটা দেখলাম। মেয়েটা ভয় পাচ্ছে পুলিশে, সম্ভবত চিন্তায় পড়েছে কোনো খুনের কেসে তার মতো মেয়েকে ফাঁসিয়ে দেবে কিনা পুলিশ। সন্দীপন এবার ওর সাজগুজের জায়গাটা দেখল। একটা হালকা ময়লা পরা আয়না, তাতে লাগানো কিছু লাল বাদামি টিপ, সামনে পাউডার, তেল, ক্লিপ ছাড়াও আরও কিছু জিনিসপত্র রয়েছে। সন্দীপন সেগুলো হাতে নিয়ে দেখতে লাগলো। একটা লাল শালুতে মোড়া কৌটো হাতে নিয়ে কি যেন মনে হলো তার। ঢাকনা খুলে নাকের সামনে ধরল, তারপর আমার নাকের সামনেও ধরে ঘ্রাণ নিতে বলল। কেমন একটা অদ্ভুত গন্ধ, একটা মিষ্টতা রয়েছে এই গন্ধে। অনেকটা আদরের পর্যায়ে পৌঁছতে পারত যদি গন্ধটা আরো কড়া এবং দৃঢ় হতো। তবে এর গন্ধ খুব একটা গাঢ় নয়, সাধারণ আয়ুর্বেদিক তেলের মতোই লাগলেও সামান্য হাতে ঢেলে। এটা কি বলো তো আলেখ্য? জানি না সন্দীপন, আমারও কেমন অদ্ভুত লাগছে। সাধারণত আয়ুর্বেদিক তেলে বিভিন্ন ধরনের গন্ধ থাকতে পারে, কিন্তু এই গন্ধটা যেন একটু আলাদা, কেমন একটা ধাতব পদার্থের মতো। তাই না? আমি এটাই শুনতে চেয়েছিলাম তোমার থেকে। অফিসার সরখেল এবার এগিয়ে এসে দেখলেন, তারপর জিজ্ঞেস করলেন, আচ্ছা কি বুঝলেন সন্দীপন বাবু? কিছুই তো পাওয়া গেল না যা দিয়ে একটু এগোতে পারা যায় আর কি। পাওয়া গেল না বটে, তবে খোঁজাই শুরু হয়নি এখনো। কয়েকটা আলগা সুতো চারিদিকে হাত মেলানোর চেষ্টা করছে বটে, তবে তাদের মেলাতে একটু সময় লাগবে। চলুন হাত লাগিয়ে একটু গুছিয়ে দিই মেয়েটাকে। এমনিতেই আমাদের তদন্তে ভেঙে পড়েছে,
একা একা ওকে আর ব্যস্ত করে কাজ নেই। কৃপানবাবু সম্ভবত অবাক হয়ে পড়লেন। ওনার কনস্টেবলরাও একটু অবাক হয়েই সন্দীপনের দেখা থেকেই জিনিসগুলো গোছানো শুরু করল। এমন সময় দরজা খুলে দেওয়া হলে ঘরে ঢুকল পালক। তার মুখটা এখনো বেজার আছে বটে। সন্দীপন তার দিকে তাকিয়ে হেসে বলল, এই ঘটনায় আপনি যে খুব ভেঙে পড়েছেন সেটা তো আন্দাজ করতে পেরেছি, কিন্তু তাই বলে কাজ করছেন না কেন? পালক যেন চমকে উঠল এই কথা শুনে, ঘাবড়ে গিয়ে বলল, আপনাকে কে বলল এসব? কেউ বলেনি, আমি বুঝে নিয়েছি। ওই ঝিম্পি আপনাকে আমাদের আসার খবর দিলেও আপনি সেই কারণে চাদর টান টান করে রাখবেন না। এই ঘরের সিলিংয়ে ভালোই ঝুল আছে, রোজ জিনিসপত্র না পরিষ্কার করলে তার দাগ থেকেই যায়। আপনার সাজগোজের জিনিসগুলোর উপর তার প্রমাণ বাতলে দিচ্ছে 2 দিন কমপক্ষে আপনি কোনো কাজ করেননি। আপনি এত কিছু যখন বুঝেছেন তখন নিশ্চয়ই বুঝেছেন আমি দোষী নই, আমাকে কেউ ফাঁসাচ্ছে। দাঁড়ান দাঁড়ান, ওই জিনিসটা শুধু বুঝলে হবে না, প্রমাণ করতে হবে। মাফ করবেন, আমার দৃষ্টি আকর্ষণ করছে বলেই বলছি, আপনার কোমরে ওটা কি? এবার আমি তাকালাম পালকের কোমরের দিকে। এতক্ষণ জিনিসটা লক্ষ্য না করলেও এবার লক্ষ্য করলাম। বলতে গেলে সেরকম লক্ষণীয় বিষয়ও নয় এটা। মেয়েটার কোমরে একটা কালো কার বাঁধা রয়েছে, যার মাঝখানে একটি তামার কবচ মতন জিনিস। এটা একটা মাদুলি মতো বলতে পারেন, শুধু শিকড়ের জায়গায় কবচ। ও আচ্ছা, আপনার সাজার টেবিলে এই তেলটা পেলাম। দেখতে তো সাধারণই লাগছে, কিন্তু লাল শালু কাপড়ে কেন মুড়ে রেখেছেন জিনিসটা? জানতে মন চাইছে। না না, ওটা সাধারণ তেল না, ওটা একজন তান্ত্রিক বাবার মন্ত্রপুত তেল। সপ্তাহে 3 দিন উনি ওটা মাখতে বলেছেন। তাই নাকি? প্রথমেই আন্দাজ করা উচিত ছিল বটে। আচ্ছা, এসব কথা বাদ দিন আপাতত। আপনি আমায় আগে 2টো কথা বলুন। 1, আপনার কাকে সন্দেহ হয়, অর্থাৎ এখানে কে আপনার ক্ষতি চাইতে পারে। 2, আপনি ওই 3 জনের সঙ্গে, আবারও আপনার কাছে অগ্রিম ক্ষমা প্রার্থনা করছি, ওই 3 জনের সঙ্গে কি কি করেছিলেন ধীরে ধীরে বলুন। পালক এবার আরোই ঘাবড়ে গেল। যতই পতিতাপল্লীর নারী হোক না কেন, একটা মৃদু লজ্জা যেন তাকে গ্রাস করল। তবে সে যে বুদ্ধিমতী তার পরিচয় আমরা তার শরীরী ভাষায় এবং কথাবার্তায় টের পেয়েছিলাম। কায়দা করে নিজের ভাষায় বলল, নরহরিবাবু প্রথমে এলেন। উনি আসলে খুব রসিক মানুষ, পান সেজে খাইয়ে না দিলে ওনার রোচে না। আমি আগে থেকেই পান সেজে রেখেছিলাম সেজন্য। আমাকে একটা শাড়ি দিয়েছিলেন উনি আগের বছর, সেটাই পরতে হতো উনি আসার আগে। তারপর সে শুয়েছিল আমার কোলের ওপর, আর আমি পান খাইয়ে দিয়েছিলাম। উনি ছিলেন প্রায় 1.5 ঘন্টা। ওনাকে ওই তেল মালিশ করে দিলাম, গা হাত পা টিপে দিলাম, তারপর বিদায় নিলেন এখান থেকে। শিবেশ্বর বাবু? উনি ঠিকঠাক গোছের লোক, তেমন একটা বড় লোক না হলেও আমায় অনেক কিছুই দিয়েছিলেন। তবে উনি একটু বেশি তাগড়াই লোক, লম্বা চওড়া চেহারা। আমায় মেরেও দিতেন মাঝে মধ্যে, সহ্য করে নিতাম সেসব। উনি এলে চুলে রজনীগন্ধার মালা পরে থাকতে হতো আগে থেকে। সেদিন বোধহয় উনি বেশিক্ষণ ছিলেন না, ওনার কি একটা যেন কাজ ছিল। আমায় নিজের জীবনের সম্পর্কে কিছুই বলতেন না, ওই ঘন্টাখানেক মতো থেকে উনি চলে গেলেন। বেশ, আর তিমির রঞ্জন ঘোষের ব্যাপারটা? উনি তো একজন শিক্ষক, অল্প বয়স লোকটার, বিয়ে থা করেননি, খুবই ভালো মানুষ। আমায় মাঝে মধ্যে বলতো আমি সৎ চরিত্রবান ঘরের মেয়ে মানুষ হলে আমায় ঘরে তুলতেন। জানি না সে কতটা সত্যি কতটা মিথ্যে, কিন্তু আমাদের তো আর মন দিলে চলে না, শরীর দিতে হয়। তাই আমিও শরীর দিয়েছিলাম, মন দেওয়ার তাতে কোনো প্রশ্নই ওঠে না। তিমির বাবুর কোনো তাড়া থাকে না বাড়ি ফেরার,
মাঝে মধ্যে উনি পুরো রাতই কাটিয়ে দিতেন। সেদিন প্রায় 3-4 ঘন্টা ছিলেন। যেহেতু আমিও কিছু বলি না, তাই রোশনীবাইও ওকে কখনো লাথি মেরে বের করেনি। তিমিরবাবু ওনার নতুন লেখা কবিতা শোনালেন, পায়ে আলতা পরিয়ে দিলেন, ধর্মতলা থেকে কানের দুল কিনে এনেছিলেন, সেটাই পরিয়ে দিলেন কানে। তারপর ওই আর কি, সব তো আর খুলে বলতে পারি না। তিমিরবাবু কিন্তু খারাপ লোক ছিল না স্যার, খুব ভালো লোক ছিল তিমিরবাবু। কে ওকে এইভাবে খুন করলো আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। বলে কাঁদতে আরম্ভ করল পালক। সন্দীপন বাধা দিয়ে বলল, আহা, কাঁদবেন না দয়া করে। তিমিরবাবুর সঙ্গে আর কি কি করেছিলেন সেদিন? আর তেমন কিছুই না, উনি আমায় সাজিয়ে দিচ্ছিলেন, একেবারে বউয়ের মতো সাজিয়ে দিয়েছিলেন আমায়। তারপর আমি ওনার মাথা মাসাজ করে দিয়েছিলাম, গায়ে হাত পায়ে তেল মালিশ করে দিয়েছিলাম। মাথা ব্যথা বলেছিলেন, তাই মাথাও টিপে দিয়েছিলাম। এক সেকেন্ড, তার মানে এই তেল আপনি উনাকেও মাখিয়েছিলেন? কেন? ওদের দুজনকে তেল মালিশ করলেন, অথচ শিবেশ্বর বাবুকে করলেন না কেন? এটা তো মহা অপরাধ। মানে করেছিলাম কিনা ঠিক মনে পড়ছে না, হয়তো ওনাকেও করেছিলাম। হয়তো? আহা, হয়তো বললে চলবে কিভাবে? একটু ভাবুন ভালো করে। না, মনে পড়ছে না ঠিক করে। আপনি হঠাৎ খদ্দেরদের আপনার তান্ত্রিকের দেওয়া মন্ত্রপুত তেল মালিশ করতে গেলেনই বা কেন? কেন বলতে, ওটা খুব আরামদায়ক আর যে কোনো ব্যথা উপশমে দারুণ কাজ দেয়। বাবা বলেছিলেন আমার শ্রীবৃদ্ধি করতে ওই তেল সাহায্য করবে, তাই ওদের মাখাতে। তাই বুঝি? বেশ, আজকে আমি আর আলেখ্য একবার মেখে দেখব, বুঝলেন? অফিসার, ওই শিশিটা ব্যাগে ভরে ফেলুন। আর পালক দেবী, আপনি কয়েকটা দিন কাজ আপাতত বন্ধই রাখুন। কোনো সমস্যায় পড়লে আমায় কিংবা থানায় যোগাযোগ করতে পারেন। আশা করি আপনার রোশনি দিদির কাছে টেলিফোন আছে। সেখান থেকে বেরিয়ে এসে একটা দোকানে সামান্য কিছু খেয়ে থানায় হাজির হলাম আমরা। যাত্রাপথের বিবরণ দিয়ে অযথা সময় নষ্ট করব না। এমনিতে এখন হেমন্তের শেষ ভাগ, গায়ে হালকা হালকা শীত অনুভূত হচ্ছে বইকে। তবু অতিরিক্ত ধকলে থানায় পাখার তলায় বসে একটু জিরিয়ে নিলাম। ময়না তদন্তের রিপোর্ট হাতে নিয়ে তার নিরীক্ষণে ব্যস্ত ছিল সন্দীপন। আমি উদ্গ্রীব হয়ে বললাম, কি মনে হচ্ছে? একটা সিরিয়াল কিলিং তো বটেই, তবে হাতের দাগটা নিয়ে আমার বেশি সন্দেহ হচ্ছে। আপনার কি মনে হয় কৃপানবাবু? ওই পালকের কাছ থেকে বেরিয়ে আসার পর ওদের ধরে নিয়ে গিয়ে বন্দি করে রাখা হতো নিশ্চয়ই আশেপাশেই। তারপর ওরা মারা গেলে সোনাগাছির আশেপাশে বডি ড্যাম্প করা হতো। কিন্তু সন্দীপন বাবু, এটাই তো শেষ খুন নয় বলেই আমার মনে হয় আর কি। সেজন্যই পালককে আপাতত বন্ধ রাখতে বললাম। ওর কাজ কেউ একটা যে ওকে টার্গেট করেছে তা স্পষ্ট। তাহলে কি পালক সম্পূর্ণ নির্দোষ আপনি বলছেন? হয়তো তাই, হয়তো পালক এখানে সত্যিই একটা পুতুল ছাড়া আর কিছুই নয়। কিন্তু এই পুতুলের গতিবিধি কেউ নিয়ন্ত্রণ করছে অথবা পর্যবেক্ষণ করছে। ওদের প্রফেশনে অনেকেই ওর কাছে ব্যাগড়া দিতে পারে যদি ওর প্রভূত উন্নতি হয়। ওই এরিয়ায় আপাতত আশেপাশে আমাদের লোক সিভিল ড্রেসে ঘোরাফেরা করছে। সন্দেহজনক কিছু দেখলেই তাদেরকে কপাত করে ধরবে। সে কাজ আরেকটু আগে করলেই ভালো হতো। যাই হোক, আপাতত আপনার কাজ ওই মন্ত্রপুত তেলকে ফরেন্সিকে পাঠানো। পালক ঠিক শিওর নয় যে এই তেল সে শিবেশ্বরকে মাখিয়েছিল কিনা, তবু এই তেল আমায় কেমন যেন ভাবাচ্ছে। এর রিপোর্ট যত তাড়াতাড়ি আসবে তত মঙ্গল। আর ফরেন্সিক রিপোর্ট যিনি করছেন, একবার তার সঙ্গেও কথা বলতে হবে।
আপনি কি আজকেই কথা বলবেন? না, আজ নয়, একেবারে ওটা রিপোর্ট পাওয়ার পরে। ও হ্যাঁ, একটা জিনিস করা উচিত ছিল। বিগত 2 সপ্তাহে পালকের ঘরে কাদের কাদের আগমন হয়েছে তার একটা লিস্ট চাই, বিশেষত যারা ওর রেগুলার কাস্টমার। ঠিক আছে, আমি এসব জোগাড় করে আপনাকে টেলিফোন করছি সন্দীপন বাবু। সার্টেনলি। সন্দীপন আর আমি থানা থেকে বেরিয়ে 2টো সিগারেট ধরিয়ে ট্যাক্সিতে উঠে পড়লাম। গা এলিয়ে দিয়ে ট্যাক্সির জানালা হতে বের করে দিলাম বিষাক্ত ধোঁয়া ফুসফুস থেকে। হঠাৎ ও জিজ্ঞেস করলো, আলেখ্য, এই 3টে লোক আদতে কেমন ছিল বলো তো? তুমি তো ছবি দেখেছো, পালকের মুখে শুনলেও তাদের বৃত্তান্ত। যা শুনলাম তাই দেখে বেশ আন্দাজ করতে পারি। নরহরি একজন ভদ্র বাঙালির পোশাক পরা, আলগা আভিজাত্য দেখানো ভণ্ড লোক। রসবোধ আছে, তবে 2-3টে সন্তান আর বাজখাই পত্নী থাকার সম্ভাবনাও বেশি। না হলে ওনার মতো লোকের পালকের আদরের দরকার পড়তো না। বেজায় বলেছ। শিবেশ্বর দাস সম্পর্কে কি মন্তব্য? ছবি দেখেই বেশ বেপরোয়া, আত্মগরিমায় ডুবে যাওয়া কেউ কেটে লাগছিল। নিজের বলশালী চেহারায় ধরাশায়ী করতে চাইতো মেয়েদের। প্রভুত্ব ফলাতো সম্ভবত। মারধর করে আবার ঠিক আগলে নেওয়ার চতুরতা রয়েছে। ওই লোকের মৃত্যুতে পালক তেমন দুঃখ পায়নি। ঠিকই। আর তিমির রঞ্জন? উনি তো পালকের আঁধার জীবনের পূর্ণিমার চাঁদ। পালক যতই বলুক না কেন, ওর পেয়ারের লোক কিন্তু ওই তিমিরেই বসবাস করত। আসলে ওর মতো দেহ ব্যবসায়ীকে একটা ছেলে প্রাধান্য দিচ্ছে, সূক্ষ্ম সূক্ষ্ম প্রেমিকা সুলভ অনুভূতি দিচ্ছে, এই ব্যাপারগুলোই ওকে তিমিরকে ভালোবাসিয়েছিল। তিমিরও হয়তো ওকে স্নেহ করতো মন থেকেই। আপাতত এর বেশি তো বোঝা আমার পক্ষে সম্ভব নয়। ঠিকই বুঝেছ। আমি আসলে এখনো ভাবছি, গোটা সোনাগাছি অঞ্চলে মেয়েদের সংখ্যা তো কম নয়, তার মধ্যে থেকে শুধু পালকের খদ্দেরদেরই কেন টার্গেট করা হলো? সে তো নিজেও কোনো মেয়ের নাম বলল না যে ওকে হিংসে করত। হয়তো সেটা স্রেফ ওর ভালো মানুষই, কিন্তু তবুও মনে হচ্ছে এই 3জন সম্পূর্ণ ভিন্ন গ্রহের তারা হলেও এদের মধ্যে কোথাও না কোথাও একটা মিল আছে। অন্তত আমার অন্তর্দৃষ্টি তো তাই বলছে, কিন্তু একে সত্যি প্রমাণ করার মতো কোনো প্রমাণ নেই আমার হাতে। একদমই ইনটুইটিভ থট যাকে বলে। আমার মতে সে বিষয়ে নিশ্চিত হওয়ার একটা পন্থা কিন্তু আছে, তবে তাতে আবার বেরোনোর ঝঞ্ঝাঝাটি আছে। বুঝেছি, দেখা যাক কি মনে হয়। এখন আলাদা করে ওদের 3জনের বাড়িতে গেলে কৃপান বাবু আবার ভাববেন আমি বুঝি তার তদন্তকে পাত্তা দিচ্ছি না। অলসতা বড্ড কাবু করে ফেলতে চাইছিল আমাকে। আমি বরং তার নাকপাশ ছাড়িয়ে ডজ করে বেড়াচ্ছিলাম এতদিন। আসলে নতুন বাড়িতে শিফট করায় খাটাখাটনি একটু করতেই হয়। সন্দীপন নিজে অনেক খাটাখাটনি করেছে। সে যা পিটপিটে এবং গুছানো ব্যক্তি, তাতে অলসতা ত্যাগ করতে বাধ্য। কৃপানবাবুর তদন্তের উপর আগ বাড়িয়ে ফসল না খেয়ে বরং তার দেওয়া রিপোর্টের অপেক্ষায় ছিলাম আমরা। সেদিন সারাদিনে তেমন কিছু হলো না। দিব্যি ঘুম দিয়ে পরদিন সকালে যখন উঠলাম, তখন এই হালকা শীতের আবহে আমাদের উষ্ণ অভ্যর্থনা জানালেন স্বয়ং কৃপান সরখেল। দরজা যেন পিটিয়ে ছাতু করে দিলেন একেবারে। আমি আর সন্দীপন তো ডাকাত ভেবেছিলাম, পরে জানালা দিয়ে উঁকি মেরে দেখি না, এ তো পুলিশ। ঘুমন্ত চোখে আমি দরজা খুলে খানিক বিরক্ত গলাতেই বললাম, কি ব্যাপার এত সকাল সকাল? আর বলবেন না মশাই, এই সন্দীপন বাবুকে বলবেন দয়া করে যেন টেলিফোনটা ডাইনিং রুমে না রাখে, নইলে দরকারি যদি টেলিফোনে পাওয়াই না যায় তাহলে আর সেটা দরকারি বাকি। আহা, ভুনিতা ছাড়ুন, কাজের কথা বলুন। অ্যানাদার ডেড বডি ঠিক একইভাবে পাওয়া গেছে, এবারেরটা সোনাগাছির উত্তর দিকে। আমার ঘুমের তন্দ্রা ছুটে গেল সেই কথা শুনে। ভেতর থেকে বেরিয়ে এলো সদ্য ঘুম ভাঙা সন্দীপন। 4 নম্বর তাহলে বেরিয়ে গেল। আপনাদের লিস্টের সঙ্গে মিলছে কি? আগে হ্যাঁ মিলছে, এর খোঁজও পাওয়া যাচ্ছে না গত 7 দিন ধরে। তবে এই লোকটা গাঁয়ের লোক, শহরে একলা থাকে, তাই ওর বাড়ির লোকেরাও থানায় ডায়েরি করেনি।
তবে এখন ওর কিছু বন্ধু বলছে যে 7 দিন মতো ওর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। বডি দেখা যেতে পারে কি? সুবিধা তো অন স্পটেই ছিল, কিন্তু আপনাদের আর পেলামই বা কই। এবার তো এখন দেহ আর স্পট আলাদা করেই দেখতে হবে। বেশ, তাই চলুন। আচ্ছা, আগে একটু আসুন। দেহ যখন উদ্ধার হয়েই গেছে তখন একটু ব্রেকফাস্ট সেরে নিন আমাদের হেসেলেই। মরা তো আর পালিয়ে যাচ্ছে না। কৃপান সরকারের পক্ষে সন্দীপনের আতিথেয়তাকে না বলার মতো সামর্থ্য নেই। সন্দীপনের গোয়ার তুমির সঙ্গে যারা পরিচিত তারা কেউই ওর অবাধ্য হতে চায় না। যদি সে ঠিক করে কোনো বাসন সে মাজবে, তবে সেই বাসনে আর কাউকে সাবান লাগাতে দেবে না। যদি মনে করে কাউকে খাইয়ে ছাড়বে, তবে নরক থেকে পারলেও টেনে হিঁচড়ে তার মুখে 2 গ্রাস অন্ন তুলে দেবে, এমন ধারা মানুষ সে। যদিও কৃপানবাবুর মুখে একটা খিদে ভাব লুকিয়ে ছিল। ডিমের অমলেট আর দই চিড়ে দিয়ে একটা অদ্ভুত কম্বিনেশন খেলাম আমরা 3 জন। কৃপানবাবু তো অবাক হয়ে বললেন, মশাই, বাঙালি যে এভাবে 2 নৌকায় মুখ দিয়ে চলে, আপনার কাছে না খেলে জানতেই পারতাম না। তাহলে আরে ব্যাচেলার ছেলেদের জীবনে বুড়োমি ভিড় করলে এমন নানান খাবারের উৎপত্তি হয় মশাই। দই চিড়ে দিয়ে অমলেট সেরকমই একটা ডিশ বটে। দেখলেন তো কিভাবে আমায় বুঝিয়ে দিলেন। নাও কৃপান, এবার আফসোস করো বউ নিয়ে। যাই হোক, খাওয়া দাওয়া তো মিটলো, চলুন এবার বরং স্পটটা ভিজিট করা যাক। সামান্য কয়েক মিনিট সময় চেয়ে জামা কাপড় বদলেই আমরা বেরিয়ে পড়লাম কৃপান বাবুর সঙ্গে। সকালের খাওয়া যে তাকে বেজায় খুশি করেছে সেটা ভদ্রলোকের চোখে মুখেই প্রকাশ পাচ্ছে। আমাদের প্রথম গন্তব্য ছিল বডি ডিসকভার স্পট। জায়গাটা একেবারেই ছিমছাম। পাশেই একটা ময়লার স্তূপ রাখা আছে, যেখানে প্রায়শই মানুষে নিজেদের ময়লা ফেলে যায়। সেখানেই নালার পাশে ফেলে রাখা হয়েছিল দেহটাকে। রাস্তায় এভাবে দেহ পড়ে থাকতে দেখে খুব চেঁচামেচি করে এক ধোপা। তারপর চারিদিকে চাউর হয়ে যেতে বেশি সময় লাগে না। পুলিশের কিছু আন্ডার কভার লোক যারা পাহারায় ছিল তারা তখন ঘুমিয়ে পড়েছিল। কোনো মতে ঘুম ভেঙে থানায় খবর দেয় তারা। খুনি এমনভাবে দেহ ফেলে যাচ্ছে যেন নর্মাল কোনো গার্বেজ ফেলে চলে যাচ্ছে। এটাও একটা মেটাফর হতে পারে। লোকগুলোকে হয়তো জাস্ট ময়লার স্তূপের সঙ্গে ইন্ডিকেট করছে। ওতেও পারে। 10 থানা হাতে গলিয়ে ধীর স্থিরভাবে জিনিসপত্র তুলে তুলে দেখছিল সন্দীপন। অসন্তোষ প্রকাশ করছিল মাথা ঝাঁকিয়ে। লাঠি দিয়ে খোঁচা মেরে মেরে আমিও দেখছিলাম আবর্জনায় কিছু পাওয়া যায় কিনা। তবে নালার দুর্গন্ধে বেশিক্ষণ মাথা নিচু করে থাকার দায়। হঠাৎ সন্দীপন একটা কিছু হাতে তুলে নিল, তারপর আমাদের সামনে ধরে বলল, এই দেখো, একটা কালো কার। দেখলাম একটা ছোট কালো কারের টুকরো পড়ে আছে ওই আবর্জনের ভেতরে। খুব সূক্ষ্ম করে না দেখলে ওটাকে হয়তো ধরাও যেত না। কৃপানবাবু দস্তান পরে নিয়ে সেটা হাতে তুলে দেখে বললেন, সন্দীপন বাবু, আপনার কি মনে হয় এটা ভিকটিমের দেহ থেকেই পড়েছে? অন্তর্দৃষ্টি তো তাই বলছে। এর সঙ্গে একটা ধাতব কিছু ছিল যেটা এখন নেই। সেই জিনিসটা অনেকবার খুঁজেও পেলাম না। দেখুন, দড়িটার এই অংশটা ভালো করে দেখুন। ভালো করে দেখতে নজরে এলো একটা হালকা সিলভার রং লেগে আছে কালো কারের মধ্যে। আমি জিজ্ঞেস করলাম, এর থেকে কি জানা যায়? এর থেকে এটাই জানা যায় এই কালো কার অথবা রশ্মির সঙ্গে একটা ধাতব কবচ ছিল। বুঝতে পারলে এবার জিনিসটা কোথায় কানেক্ট করছে? পালক? আগে হ্যাঁ আলেখ্য, পালক। পালকের কোমর এবং চতুর্থ ভিকটিমের হাত। না কৃপানবাবু, একটা বড় সড়ো জিনিস আমরা মিস করেছি। আপনার ফরেন্সিকের লোকের সঙ্গে এবার কথাটা বলতেই হবে দেখছি। আর দেহটা দেখতে এক্ষুনি ছুটতে হবে। চলুন চলুন, আর বেশি দেরি করা যাবে না। ওই কালো কারের টুকরো একটা প্লাস্টিকের ফয়েলে ঢুকিয়ে আমরা রওনা দিলাম মর্গের উদ্দেশ্যে। সরকারি হাসপাতালের মর্গে গন্ধ ছড়ায় সর্বত্র।
নাকে কাপড় দিয়ে কোনো মতে নাসারন্ধ্রকে বাঁচিয়ে বাঁচিয়ে আমরা ঢুকলাম কৃপান সরকারের পেছন পেছন। 5 মিনিট অপেক্ষার পর একটা ঘরের ডাক পড়ল আমাদের। আশেপাশে তাকালাম না, যতটা সম্ভব সামনের দিকে তাকিয়ে এগোতে লাগলাম। বাঁদিকে 3 নম্বর বেডের সামনে গিয়ে দাঁড়ালাম। এই দেহ পচনশীল নয়, সদ্য ডিসকভার করে আনা দেহ। ভিক্টিমের নাম পলাশ পুরকাইত, বয়স 30 থেকে 35-এর ভেতর। হালকা ফ্যাকাশে গাল, বেড়ি খাওয়া কালচে বেগুনি ঠোঁটখানাও ধীরে ধীরে কঠোর হচ্ছে। দেহে কোনো রকম ক্ষত চিহ্ন নেই। সন্দীপন আরেকবার দস্তানা পরে নিল হাতে, তারপর পারমিশন নিয়েই বডির হাতটা তুলে দেখল। আমাকেও হাতের ইশারায় দেখতে বলল। দেখলাম একটা চিহ্ন ফুটে উঠেছে ঠিক কবজির জায়গাটায়, একটা ত্রিশূলের হালকা চিহ্ন। খুব একটা গাঢ় নয়, তবে যেটুকু পড়েছে তাতে মনে মনে আরেকটু রূপ দিলেই একটা ত্রিশূল দেখা দিত। কৃপানবাবু, একটু ভালো করে দেখে বলুন তো, এই ধরনের চিহ্নই কি আগের ডেড বডিগুলোতে ছিল? কৃপানবাবু চোখ ছোট করে দেখে বললেন, হ্যাঁ, তবে ওগুলোর চেয়ে এটা বেশি স্পষ্ট। পেয়ে গেছি কানেকশন তো আছেই, থাকতেই হবে। এই 4 জনের মধ্যে কমন ফ্যাক্টর হলো একটা কবচ, একটা ধাতুর কবচ। যে ডাক্তার আগের 3টি দেহের ময়না তদন্ত করেছেন তাকে একটু পাওয়া যাবে? আমরা বাইরে এসে বসলাম। সন্দীপন এখন উত্তেজনায় টকবক করছে, যদিও সেরকম করাটাই স্বাভাবিক। ও এতক্ষণে সবার মধ্যে একটা লিঙ্ক পেয়েছে, একটা ধাতব কবচ। পালকের কোমরেও একটা কবচ আমরা দেখেছিলাম। তবে কি পালক কোনোভাবে এদের খুন করছিল? আমরা প্রায় মিনিট 10 অপেক্ষা করলাম বাইরের ভাঙা চেয়ারগুলোয় বসে। ডাক্তার রথিকান্ত এলেন বেশ হন্তদন্ত হয়ে। হ্যাঁ স্যার, ডাকছিলেন আমায়? এই যে রতিকান্ত, ইনি হলেন ডিটেকটিভ সন্দীপন হাজরা। ও নমস্কার, আমি আপনার বেশ কিছু কেস সম্পর্কে পড়েছি। আপনি তো খুবই শার্প একজন ডিটেকটিভ। সন্দীপন কিন্তু আসল কথায় ফোকাস করলো। ধন্যবাদ, কিন্তু আপনার সঙ্গে আমার একটু অন্য বিষয়ে কথা আছে। হ্যাঁ বলুন। আপনি আপনার রিপোর্টে লিখেছিলেন এই কেসের লাস্ট 3টে ডেড বডিগুলোর কবজিতে একটা দাগ রয়েছে। হ্যাঁ, একটা অদ্ভুত রকমের দাগ 3 জনের হাতেই ছিল। দাগটা ঠিক কেমন বলুন তো? মানে পোড়া পোড়া? না, ঠিক পোড়া পোড়া নয়, তবে মনে হচ্ছিল একটা স্ট্র্যাপের মতো পড়েছে। মানে অনেক দিন ধরে হাতে কিছু পড়ে থাকলে যেমনটা ছাপ পড়তে পারে। এক্স্যাক্টলি। আপনি কি চতুর্থ দেহটা দেখেছেন? না, এখনো দেখা হয়নি। এরপর সন্দীপনের কথায় আরেকবার ওরা দুজন গেল দেহটা দেখতে। আমি আর সে মুখ হইনি, চুপচাপ বসেছিলাম আমার সিটে। যখন সন্দীপন বেরোলো ঘর থেকে, তখন দেখি ওর মুখটা বেশ হাসি খুশি। ওরকম হাসি হাসি মুখ করেই বলল, আমার সন্দেহ ভুল ছিল না আলেখ্য। সত্যি সত্যি 4টে দেহে একই ছাপ পাওয়া গেছে। ডক্টর রথিকান্ত কনফার্ম করলেন আগের গুলোর ছাপের সঙ্গে এই দেহের ছাপের অনেক মিল। তাই তাহলে এবার কি পালকের কাছে যাবে? না না, বর্তমানে যাওয়া উচিত যদিও পলাশ পুরকাইতের বাড়ি, কিন্তু সে শহরে একা থাকতো, আর তিমিরের বাড়ি গিয়েও লাভ নেই। আমার মনে হয় সবচেয়ে ভালো হয় নরহরি মুখার্জির বাড়িতে গেলে। তিনি সংসারী মানুষ, তার স্ত্রী নিশ্চয়ই তার সম্পর্কে খেয়াল রাখতেন। দেখা যাক কি তথ্য জানতে পারি। কৃপান বাবু বলে উঠলেন, আহা, ওদের বাড়িতে তো একবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আবার যাওয়ার কি দরকার? আপনি জিজ্ঞাসাবাদ করেছেন এবং আপনার তদন্তের উপর পূর্ণ ভরসা ও শ্রদ্ধা রেখেই বলছি আরেকবার আমাদের সেখানে যাওয়া উচিত। বেশিক্ষণ সময় নেব না। আমার মন বলছে আগামীকালের মধ্যে এই খুনিকে আমরা ধরতে পারবো। নরহরি মুখার্জি থাকেন বিডন স্ট্রিটে, তাই বেশিক্ষণ সময় লাগলো না তার বাড়িতে পৌঁছাতে। যেমনটা আন্দাজ করেছিলাম দেখলামও তেমনটাই। এই ধরনের মানুষকে যে আলাদা করে ওই রকম জায়গায় যেতে হতো সেটা ভেবেই খুব খারাপ লাগছে। ভদ্রলোকের ভরা সংসার,
স্ত্রী সন্তান নিয়েও যে উনি সুখী হতে পারেননি তা বেশ কষ্টের কথা। তার স্ত্রী সন্তান এখনো নিয়ম পালনে ব্যস্ত। আমরা বিশেষ সমব্যথী হতে পারলাম না। সন্দীপন সোফায় বসে প্রথমে কাজের কথা বলল। নমস্কার, আমি জানি আপনারা খুবই বিরক্ত হয়ে আছেন, কিন্তু আমার একটা বিশেষ জিনিস জানার আছে বলেই আপনাদের কাছে আসা। হ্যাঁ বলুন। যদি ওর খুনিরা ধরা পড়লো কি না পড়লো তাতে আমার কিছু যায় আসে না। বুঝলাম। আমার প্রশ্ন হলো, নরহরি বাবু কি আস্তিক মানুষ ছিলেন? হ্যাঁ, পূজা আর্চা নিজের হাতে না করলেও প্রণাম তো করত। ব্রাহ্মণের বেটা বলে আলাদা কোনো পুরুতগিরি তার ছিল না। তবে ওই আর কি। কেন বলুন তো? মৃত্যুর কয়েকদিন আগে থেকে উনার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন? মূলত আধ্যাত্মিক কোনো কথাবার্তা বলা কিংবা কবজ ধারণ করা? হ্যাঁ, ঠিক ঠিক। ব্যাপারটা আমারও খেয়াল আসেনি আগে। ও যেন কেমন ঠাকুর দেবতা নিয়ে বেশি কথা শুরু করেছিল। কি সব পাপ শুদ্ধির কথা বলতো, একটা কবজও হাতে পড়তো। বেশ বেশ, তাতে কি ত্রিশূল খোদাই করা ছিল? সে তো ঠিক মনে নেই। আপনি কি বলতে পারবেন ওই কবজ উনি কোথা থেকে পেয়েছিলেন? না, সেসব জানি না। বেশ, এইটুকুই জানবার ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করি আগামীকালের মধ্যে আমরা ধরতে পারবো খুনিকে। বলেই সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এলাম আমরা। সন্দীপন মূলত ধীর স্থির হয়ে কাজ করে, কিন্তু এখন ও প্রবল তাড়াহুড়ো করছে। ব্যস্ত সমস্ত হয়ে বলল, আপাতত পালকের কাছে যাওয়া ছাড়া কোনো পথ দেখছি না। কেউ একটা গভীর রহস্য খাড়া করেছে। ওর অতীত খুঁড়তে হবে অফিসার সরখেল। ওর অতীতে এমন কিছু একটা আছে যার সঙ্গে এর সম্বন্ধ আছে। না 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 না, আর দেরি করলে চলবে না। এখনই চলুন পালকের কাছে। আমি লক্ষ্য করেছি কৃপান বাবুকে মূলত খুব সিরিয়াস না হলে অফিসার সরখেল বলে ও ডাকে না। তার মানে ম্যাটার খুবই সিরিয়াস। আজকে এই নিয়ে যে কতবার এপার ওপার করছি তার কোনো ঠিক নেই। গোলক ধাঁধার রহস্য ভেদ করতে সমস্ত দরজা খটখট না করে উপায়ও নেই দেখছি। পালক যেখানে থাকে, অর্থাৎ রোশনি বাইয়ের ঘরের সামনে নেমে দাঁড়াতেই তিনি আবার চমকে গেলেন। এভাবে পুলিশ যে অহরহ আসছে সেটা ব্যবসায় এফেক্ট ফেলছে বইকি। তবে আপনাদের সংক্ষেপে জানিয়েছিলাম গতকাল কৃপান বাবুর চোটপাটে এই হিন্দুস্তানি বাই দমে গেছিলেন। যাই হোক, ওনাকে বিশেষ পাত্তা না দিয়ে জুতোর শব্দ তুলে আমরা পালকের ঘরে গেলাম। পালকের ঘরের দরজা বন্ধ। জানালায় কয়েকবার টোকা মেরে ডাকলাম, পালক পালক, দরজাটা খোলো। কিন্তু দরজা খুলল না। আশেপাশে উঁকি মেরে দেখল সন্দীপন। কেমন যেন ভয় করছে মনে। হঠাৎ কি মনে হতেই সন্দীপন বলে উঠল, অফিসার, দরজা ভাঙার ব্যবস্থা করুন, কুইক। সঙ্গে সঙ্গে দুজন কনস্টেবল এসে হুড়মুড়িয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ল। আমরাও দৌড়ে তাদের পিছু পিছু ঠুকলাম। যা মারাত্মক শব্দ হয়েছিল তাতে গোটা বাড়ির কাজকর্ম তখনকার মতো স্থগিত হয়ে গেল। ভেতরে তাকিয়ে দেখি পালক মাটিতে শুয়ে কাতরাচ্ছে। তার হাত পা থরথর করে কাঁপছে আর মুখ দিয়ে হালকা জলের মতো কি যেন বেরোচ্ছে। সন্দীপন চিৎকার করে উঠল, এক্ষুনি ওকে হাসপাতালে নিয়ে চলুন। বেশিক্ষণ আগে বিষ খায়নি, বিষক্রিয়া সবে শুরু হয়েছে। আশেপাশের সমস্ত দরজা তখন খুলে গেছে। চূড়ান্ত নাটকীয়তায় সকলে ভিড় করেছে সিঁড়িতে। তাদের কোনো মতে সরিয়ে পালককে তুলে নিয়ে গাড়িতে উঠলাম আমরা। মাত্র 3 থেকে 5 মিনিটের মধ্যে এই গোটা ঘটনাটা ঘটেছিল। রোশনি বাই সহ বাকিরাও প্রচণ্ড অবাক পালকের এরকম অবস্থা দেখে। আমরা তখন হাসপাতালের জরুরি বিভাগে পালককে অ্যাডমিট করে বসে আছি বাইরে। তখন ভাবনা চিন্তা করার বিশেষ অবকাশও ছিল না। সন্দীপন কেবলমাত্র মাথা ঠান্ডা রাখার অভিনয় করে যাচ্ছিল। কৃপান সরকেল বোধ করি কোনো সদুত্তর খুঁজে পাচ্ছিল না এরকম একটা জিনিসের। শেষমেশ সন্দীপন ভেঙে পড়ে বলল, ইস ইস ইস, তোমার কথা শুনে যদি মর থেকে সোজা বালকের কাছে যেতাম তাহলে তাহলে আজ এই জিনিস হতো না। আরে নিজেকে দোষ দিয়ে কিছু হবে কি? শান্ত হও, একটু ঠান্ডা মাথায় ভাবো।
ভাববো। অফিসার অফিসার আপনার আপনার ওই লিস্টখানা একবার দিন দেখি। কোন লিস্টটা বলুন তো? আরে ওই গত 10 দিনের খদ্দেরের লিস্টটা। যে কোনো কারোর বাড়িতে যেতে হবে এক্ষুনি। তারপর আপনি গিয়ে কি করবেন? খুনির হদিশ সেখান থেকেই পাওয়া যাবে। কৃপানবাবু জলদি জলদি নিজের বুক পকেট থেকে অনেকগুলো কাগজ বের করলেন। তারপর তার মধ্যে থেকে একটা সন্দীপনের হাতে দিলেন। সন্দীপন মন দিয়ে সেই তালিকা দেখতে লাগলো। এখানে কি সবাই রেগুলার কাস্টমার? হ্যাঁ, সবাই রেগুলারের মধ্যেই। কারোর তো কোনো ছবি নেই, অ্যাড্রেসও নেই। চাপ নেই, আমায় 1 ঘন্টা দিন, ঠিক আমি জোগাড় করে নেব। সন্দীপন তার মধ্যে থেকে 2টো নাম পয়েন্ট আউট করল, মৃণাল তালুকদার এবং অমূল্য দত্তগুপ্ত। এই দুজনের ঠিকানাটা বের করুন। যত তাড়াতাড়ি বের করা যাবে তত তাড়াতাড়ি খুনির কাছে পৌঁছানো যাবে। আর আপনার যেসব আন্ডার কভার লোকেরা ঘুমিয়ে আছে তাদেরকে একটু জাগান, বলুন মানুষ মরছে, তাদের ঘুমিয়ে থাকলে চলবে না। সন্দেহজনক কাউকে দেখলেই যেন আপনাকে রিপোর্ট করে। কৃপানবাবু কাজে লেগে পড়লেন। লোকটা সন্দীপনকে খুব মানে। নিজে থানার বড় কর্তা হয়েও যেভাবে সন্দীপনের অর্ডার ফলো করলেন সেটা আর 5টা লোক হলে হয়তো বাঁকা চোখে দেখত। আসলে গুণীর কদর করতে জানেন অফিসার সরখেল। শোনো আলেখ্য, আমি আপাতত এখানেই থাকছি যতক্ষণ না পালকের জ্ঞান আসছে। তুমি অসুবিধা হলে বাড়ি চলে যেতে পারো, আমার জন্য এখানে থাকতে হবে না। বাবা, আমি তোমার জন্য এখানে নেই, আমি আছি পালকের জন্য। তুমি বরং গিয়ে বাইরে হাওয়া লাগিয়ে এসো। সন্দীপন মৃদু হেসে আমার পাশে বসল। আমি ওর পিঠ চাপড়ে বললাম, এতটা ভেঙে পড়তে কখনো তো দেখিনি। আরে নিজেকে দোষারোপ করছো কেন বলো তো? তুমি তোর দাদার মতো কাজ করেছো, নাহলে ওরকম একটা মেয়েকে অন্য কেউ ওভাবে দেখলে হয়তো রেখে দিয়ে আসতো। হঠাৎ যেন চমকে উঠল সন্দীপন, চেয়ার থেকে লাফিয়ে উঠে বলল, আমি 1 ঘন্টার মধ্যে ঢুকবো এখানে। হ্যাঁ, ততক্ষণ তুমি এখান থেকে 1 পাও নড়বে না। আমি আসছি, 1 পাও নড়বে না, এখানেই থাকো। আমায় বসিয়ে দিয়ে ঠিক ঝড়ের মতো করে বেরিয়ে গেল সন্দীপন। আশেপাশের কিছু লোক আমার দিকে বেকুবের মতো তাকিয়ে রইল। আমি মাথা নিচু করে বসে রইলাম সেখানে চুপটি করে। হাসপাতালের নিরবচ্ছিন্ন শান্তিতে বিঘ্ন ঘটানোর পরেও প্রায় 3 ঘন্টা মতো অপেক্ষা করতে হলো আমাকে। 2 ঘন্টা বাদে অবশ্য কৃপানবাবু এসেছিলেন ঠিকানা জোগাড় করে। পথে ওনার কোনো একটা চুরির কেসের ধাক্কায় নাকি অনেকটা সময় ব্যয় হয়েছে। আমি ধৈর্য ধরে থাকতে পারি, এটা আমার একটা বিশেষ গুণ। না হলে অন্য কেউ হলে একটিবার অন্তত বাইরের হাওয়া খাওয়ার জন্য বের হতো, কিন্তু আমি ঠায় বসেছিলাম সেই চেয়ারের মধ্যেই, একটিবারও এপার ওপার করিনি। যদিও মাছের ডাক্তার এসে অবশ্য সুখবর দিয়ে গিয়েছেন, বাঁচানো সম্ভব হয়েছে পালককে। মেয়েটি কোনো ইঁদুর মারার বিষ খেয়েছিল, সেই বিষ তাকে সংহার করতে পারেনি জেনে আমি খুবই আপ্লুত হলাম বটে। 3 ঘন্টা বাদে যখন সন্দীপন এলো, তখন তার প্রথম কথাই ছিল, পালককে দেখে এলে? হ্যাঁ, কেমন আছে এখন? আগের থেকে ভালোই আছে, ডাক্তার নিজে এসে জানিয়ে গেছেন খবর। আগে বলো, তোমার খবর কি? কোথায় ছিলে? দাঁড়াও, সব বলছি। ডক্টর বলছিলাম যে পেশেন্টের সঙ্গে কি এখন কথা বলা যাবে? ও, শুধু দেখতে পারবো? আচ্ছা বেশ, তাই সই। সন্দীপনের সঙ্গে আমি ঢুকলাম। পালকের জ্ঞান তখনও ফেরেনি। দূর থেকে ওকে দেখে খানিকটা নিশ্চিত হয়ে আবার বেরিয়ে এলো সে। কি হলো বলে না তো, কোথায় ছিলে এতক্ষণ? খুনি ধরতে গেছিলাম। না, ঠিক ধরতে নয়, খুনির পরিচয় জানতে গিয়েছিলাম। আপাতত তোমার কাছে অনেকটা বড় ক্ষমা চেয়ে নিচ্ছি এতক্ষণ অপেক্ষা করানোর জন্য। এবার চলো একটু কোথাও খেয়ে নেই সবাই মিলে, তারপর বেরোনো যাবে 2 পণ্ডিত মৃণাল আর অমূল্যর খোঁজে। খাওয়া দাওয়া হলো পেট পুড়ে। এখন আমি 100% নিশ্চিত সন্দীপন অনেকটা বেশি রিল্যাক্সড এবং খুশি। খাওয়া দাওয়া সেরে নিয়ে আর বেশি দেরি না করেই আমাদের পরবর্তী গন্তব্য মৃণাল তালুকদারের বাড়ির দিকে রওনা দিলাম। ভদ্রলোকের বাড়ি ফার্ন রোডে।
এমনভাবে বিকেলে বাড়ির সামনে পুলিশ হাজির হওয়ায় উনি যার পর নাই ঘাবড়ে গেছিলেন। বয়স 45-এর মৃণালবাবুর স্ত্রী বড্ড ভয় পেয়ে গেলেও মুখে প্রকাশ করলেন না। বাড়ির ভেতরে আর ঢুকলাম না আমরা, শুধু বাইরে থেকেই কথা বলে চলে এলাম। মৃণালবাবুকে আমাদের আসার কারণটা জানাতেই তিনি চারিদিকে তাকিয়ে খুব লজ্জা পেলেন। তারপর কেমন চোরেদের মতো করে বললেন, আসলে বহুদিন হলো আমার স্ত্রী আমার সঙ্গে থাকে না, সেই থেকেই আর কি ওই পাড়ায় যাতায়াত শুরু হয়েছিল স্যার। দয়া করে এই নিয়ে যাতে হল্লা না হয় দেখবেন, তাহলে পাড়ায় আমার মান থাকবে না। সেই নিয়ে আমরা হল্লা করব না বলেই তো আপনার সাথে ডিরেক্ট কথা বলতে এসেছি। বুঝতেই পারছেন আপনারও প্রাণের ঝুঁকি আছে, তাই আমার প্রশ্নের সঠিক জবাব দিন। হ্যাঁ বলুন। আপনি ঈশ্বরে বিশ্বাস করেন? না, সেরকম একটা করি না। তান্ত্রিক কবচে বিশ্বাস রাখেন? না, তাও করি না। বেশ, আপনার হাতে কোনো কবচ যদিও দেখতে পেলাম না। যাই হোক, আমার প্রশ্ন হলো, ইদানিং কালে কোনো তান্ত্রিক বা পুরোহিতের সান্নিধ্যে আপনি এসেছিলেন? তান্ত্রিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, কিন্তু লোকটাকে তান্ত্রিক মনে হয়নি বুঝলেন। হঠাৎ করে গায়ে পড়ে আমার সঙ্গে আলাপ করলো একটা চায়ের দোকানে। জীবন, রাজনীতি, স্বাধীনতা, নানান বিষয়ে অনেক রকম কথা বলছিল। আমিও ওর তালে তাল মেলাচ্ছিলাম জাস্ট। তারপর ধীরে ধীরে আমায় জানালো উনি নাকি পাপ থেকে পুণ্যের যাত্রায় হাঁটছেন। আমার তো হঠাৎ করে কোনো পাগল মনে হলো। রাস্তায় এখন হামেশাই এমন 2-4টে নমুনা ঘুরে বেড়ায় দেখবেন। যাই হোক, সেই লোকটা তারপর আস্তে আস্তে আমার মাইন্ড ডাইভার্ট করতে চাইল। আমি তো শালা সে বান্দা নই যে 2-3টে ঈশ্বর এবং গ্রহ নক্ষত্র আমাদের মনুষ্য প্রজাতির ওপর কি ফলাফল আছে বললেই মজে যাব। তাই আমি বিশেষ পাত্তা দিইনি। আমায় কি সব কবচ টবচ ধারণ করতে বলছিলেন গোপন পাপের জন্য। বুকটা সে কথা শুনে চমকে ওঠেনি যে তা বলবো না, ভয় লেগেছিল এই বুঝি লোক জানাজানি হয়ে যায়। তবে সে নিয়ে বিশেষ পাত্তা না পেয়ে আর বিরক্ত করেনি। আজ আপনি এসব তন্ত্র কবচ বলতেই মনে পড়ল। বুঝলাম। লোকটাকে দেখলে চিনতে পারবেন? হ্যাঁ পারবো হয়তো, তবে অনেক দাড়ি গোঁফের জঙ্গল ছিল মুখে। এখন যদি খুব একটা বদল না হয় তাহলে চিনতে পারবো বোধহয়। বেশ, আমাদের সঙ্গে গাড়িতে উঠুন। পরবর্তী গন্তব্য অমূল্য দত্তগুপ্ত তখন বাড়িতে ছিলেন না, পাড়ার ক্লাব ঘরেই ক্যারাম খেলছিলেন। তো সেখান থেকেই ওনাকে ডেকে নিয়ে আমরা একই ইনফরমেশন পেলাম। তবে এনার হাতে কিন্তু চকচক করছে সেই ধাতব কবচ। গাড়িতে ওদের দুজনকে সঙ্গে করে এখন কোথায় যে এখন চলেছি তা জানি না। হঠাৎ আমাদের বাড়ির সামনে গাড়ি ছোটাতে বলল সন্দীপন। আমি অবাক হয়ে গেলাম তার এই কথা শুনে। ওর পরের স্টেপ যে কি হতে চলেছে তা এখনো জানি না। কৃপানবাবু শূন্য চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। আমিও সেই তিমিরে থেকেই তার দিকে উঁকি দিলাম। আমাদের বসার ঘরে ঢুকে দরজা জানালা ভালো করে লাগিয়ে দিয়ে সন্দীপন বলল, আরে ভয় পাবেন না, মশা যাতে না ঢোকে সেই জন্যই দরজা জানালা বন্ধ করলাম। কৃপানবাবু, এই রহস্যের জট আমি ছাড়িয়ে ফেলেছি, তবে খুনিকে ধরা আমার কম্য নয়। এই খুনি আশা করি এখন আর ধারে পাশে থাকবে না। আপনি প্রয়োজনে তার একটা স্কেচ করিয়ে নিতে পারেন এই দুজনকে দিয়ে, কিন্তু তাতেও খুব একটা লাভ আমি দেখছি না, কারণ তার মুখাবয় বর্তমানে বদলে যাওয়াটা অসম্ভব কিছু নয়। কি বলছেন আপনি? তাহলে তাকে ধরবো কি করে? আমি যদি খুব ভুল না করি, ওই সোনাগাছির আশেপাশে যদি কোনো তান্ত্রিকের ডেরা পান তবে জানবেন সেখানে সে আশ্রয় নিয়েছিল, এবং খুব ভুল যদি না করি আশেপাশের কোনো বস্তি এলাকায় সে থাকত। তবে সে যদি বুদ্ধিমান হয় তাহলে এখন আর সেখানে থাকবে না, আর যদি নিজেকে ধরা দিতে চায় তাহলে এখনো সেখানেই থাকবে। বুঝলাম না, একটু খুলে বলুন তো, আসলে এই খুনিটাকে? অতীত 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 পালকের অতীতটা ঠিক করে ঘাঁটাঘাঁটি করতে বলেছিলাম আপনাকে, আপনি সব করলে ওটা একেবারে বাদ দিয়ে গেছিলেন। কেন? ও একটা দেহ ব্যবসায়ী বলে?
যদি তাই হয় তাহলে বলবো এটার সুযোগ নিয়েই খুনি পর পর খুনগুলো করে গেছে। এই খুনির পরিচয় পেতে আমার লেগেছে মাত্র 3 ঘন্টা। হ্যাঁ, আজকের যে 3 ঘন্টা আলেখকে বসে বসে দিনের তারা গুনতে হয়েছিল, সেই 3 ঘন্টার সময়সীমার মধ্যেই আমি খুনিকে চিহ্নিত করতে পেরেছি। আমি অবাক হয়ে বললাম, তাহলে সে কথা তখন বলনি কেন? বলবো বলেই তো এখানে নিয়ে এলাম, সুযোগ আর পেলাম কই। দাঁড়ান, ভালো করে গুছিয়ে বসে সব বলি। তো শুরু করি একেবারে শুরু থেকে। আজ থেকে প্রায় 15 বছর আগে সোনাগাছি অঞ্চলে এই হত্যাকাণ্ডের প্রথম বীজ বপন হয়। তখনকার এক নামজাদা রূপজীবী অথবা গণিকা যাই বলুন না কেন, তার কাছে একটি শিশুকে বিক্রি করে এক ছোট লোক। সেই গণিকা হলেন বর্তমানের শেফালি। যদিও ঠিক তার কাছে নয়, তার বাসায় তখন যে মালকিন ছিল সেখানেই পালককে বিক্রি করা হয়। আজ শেফালির সঙ্গে দীর্ঘ কথোপকথনে জানতে পারলাম অনেক তথ্য। পালকের বাসা কোনো গ্রামে নয়, ছিল মফস্বলে। সেখান থেকে তার কাকা তাকে তুলে এনে এখানে বিক্রি করে দেয়। আসলে পালকের বাবা সংসার টানতে পারছিলেন না সে সময়, তাই তিনি পালককে তার ভাইয়ের কাছে মানুষ করার জন্য পাঠান। সেই কাকা পালকের প্রতিপালক হওয়ার বদলে জাস্ট কয়েকটা টাকার বিনিময়ে বেঁচে দেয় ওকে। পালক তখনও ঠিক বুঝেনি কি হলো। পরে যখন বুঝতে পারে তখন তার আর কিছুই করার থাকে না। তার বয়স তখন 10 বছর। শেফালির স্মৃতি কথায় উঠে আসে পালক নাকি সে সময় ভীষণ ভেঙে পড়েছিল। তবে ওদের ব্যবসায় সব ভাঙা জিনিসের মেরামতির একটাই ওষুধ, বেধড়ক মার। ওই মারধর খেয়ে খেয়ে পালক আস্তে আস্তে সবটা সয়ে নিতে থাকে। শেফালি চেষ্টা করেছিলেন যতটা সম্ভব তাকে আগলে রাখার। সে যাই হোক, এই পালক কিন্তু তার বাবার এক সন্তান ছিলেন না। পালকের এক দাদাও ছিল। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে একটা মেয়ের পেট কি অতিরিক্ত হয়ে গেছিল সংসারে? সে প্রশ্নের উত্তর হয়তো আমরা কোনোদিনই পাব না। পালকের দাদা ছিল খুবই মেধাবী। না, এটা আমি শেফালির কাছে জানিনি, বরং এর জন্য আমায় প্রথমে জানতে হয়েছে পালকের আসল নাম। পিঙ্কি। পিঙ্কি দাস হলো পালকের আসল নাম। এই পিঙ্কি দাসকে বিক্রি করে গেছিলেন তার কাকা সুনীল দাস। আর ভাগ্যক্রমে সুনীল দাসকে আমিই চিনি। মনে আছে লেখো, আমাদের মেসের উল্টো দিকে একটা চায়ের দোকান ছিল, আমরা মাঝে মধ্যে অলস লাগলে ওখান থেকে খেতাম। হ্যাঁ, দিব্যি মনে আছে। ওনার নামই তো সুনীল দাস। ঠিক কথা। কিন্তু তুমি কিভাবে বুঝলে এই সুনীল দাসই পালকের কাকা? তো ওনার দোকানে চা খাওয়ার সময় লোকটা মাঝে মধ্যেই বলতেন জীবনে নাকি অনেক পাপ করেছেন এককালে, এখন সেসব ভেবে বড্ড কষ্ট পান। জিজ্ঞেস করলে বলতেন না কি পাপ, মনে আছে? দিব্যি মনে আছে। প্রথমে ভেবেছিলাম এই অবধি এসেই আমি তদন্তের দায়ভার কৃপানবাবুকে বুঝিয়ে দেব, কিন্তু দেখলাম না, অন্ধকারে আর একটা ঢিল ছুঁড়ে দেখাই যাক। সোজা পৌঁছলাম ওই চায়ের দোকানে। পুরো গল্পটা বললাম। সুনীল দাস প্রথমে স্বীকার করতে না চাইলেও আমার সামনে তখন লজ্জায় আর আত্মগ্লানিতে ভেঙে পড়লেন। কান্নাকাটি করে স্বীকার করলেন নিজের পাপ। আমি সেখান থেকে জানতে পারলাম পালকের পরিবারের সমস্ত ইতিহাস। পালক অর্থাৎ পিঙ্কির দাদা পলাশ দাস পড়াশোনায় বেশ ভালো ছিল। গ্রাম থেকে পড়াশোনা করে শহরে এসে স্কলারশিপে পড়াশোনা চালিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কেমিস্ট্রি ছিল তার বিষয়। পলাশ দাসের জীবন সম্পর্কে জানতে ছুটলাম বিশ্ববিদ্যালয়ে। সেখানে লাইব্রেরিয়ানের কাছ থেকে খবর পেলাম পলাশ দাসের ট্র্যাজেডির। পলাশ দাস খুবই ট্যালেন্টেড একজন ছাত্র ছিল, কিন্তু তার পড়াশোনা যখন প্রায় শেষের পথে, গবেষণার জন্য সামনে প্রভূত সুযোগ হাতছানি দিচ্ছে, ঠিক সেই সময় অর্থাভাবে তার বাবা মারা যায়। ছেলেবেলাতে ওদের মা ছিল না। এখন বাবার মৃত্যুতে সে ভীষণ ভেঙে পড়ে এবং সেখান থেকে আর পড়াশোনার দুনিয়ায় টিকে থাকতে পারে না। ড্রপ আউট হয়ে যায় কলেজ থেকে, অত্যধিক পাগলামি শুরু করে হোস্টেলে। ফলে তাকে কলেজ কর্তৃপক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হয় একটা পাগলা গারদে। কোন পাগলা গারদ সেই খোঁজ আমি পাইনি, তবে আমার বিশ্বাস সেই অ্যাসাইলাম থেকে বর্তমানে মুক্তি পেয়ে এই হত্যালীলা চালিয়ে যাচ্ছে সে।
আচ্ছা, আপনার কাছে কি এর কোনো প্রমাণ আছে সন্দীপন বাবু? প্রমাণ তো আছে কৃপান সরখেল, নিশ্চয়ই আছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটু কষ্ট করে পলাশ দাসের ছবি দেখুন। যদিও তা করতে হবে না, আমি সে জিনিস জোগাড় করে এনেছি। অমূল্যবাবু, একটু দেখে বলুন তো এই লোকটাই আপনাকে কবচ দিয়েছিল কিনা। এই যে এই নিন, একটু দাড়ি গোপ একেই দিয়েছি ছবিতে, যাতে চিনতে সুবিধা হয়। অমূল্যবাবু সেই ছবি নিয়েই বলে উঠলেন, হ্যাঁ, এই তো সেই তান্ত্রিক। মৃণালবাবু তার হাত থেকে ছবি টেনে নিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো লোকটা, এই লোকটাই সেদিন চায়ের দোকানে আমায় ধরেছিল। জানি, সবই জানি। এখন মূল কথা হচ্ছে, খুনগুলো উনি করতেন বটে, কিন্তু কিভাবে করতেন আর কিভাবে খবর পেলেন যে পালক তার বোন, সেই নিয়ে আমার শঙ্কা দূর করেছেন সুনীল দাস। তিনি সাক্ষী দিতে রাজি আছেন যে পলাশ দাস তার সঙ্গে 2 মাস আগে দেখা করতে এসেছিল। কোত্থেকে খবর পেয়ে এসেছিল সে প্রশ্ন অমূলক। কাকার কাছে বোনের খবর জানতে এসে প্রচন্ড হাঙ্গামা করেছিল সে। শেষমেশ কাকা তাকে বলতে বাধ্য হয় পালকের ব্যাপারে। আমার দৃঢ় বিশ্বাস, পালকের শরীরে যে কবজ আমরা দেখেছি, ওর ঘরে যে মন্ত্রপুত তেল ছিল, সবই ওই তান্ত্রিক বাবাজির কাজ। আসলে সে যে পালকের নিজের দাদা, সেই পরিচয় কখনো দিতে পারেনি। পাপ থেকে পুণ্যের পথে বোনকে নিয়ে যাওয়ার জন্য বোনের কাস্টমারদের ক্ষতি করা শুরু করে সে। এর ফলও হাতে নাতে পাওয়া গেল। পালক ইদানিং কাস্টমার ফিরিয়ে দিচ্ছিল এবং শেষমেশ নিজেকেই সব দোষের মূল ভেবে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। বোনকে ওই জায়গা থেকে বের করতে দাদা এই ফাঁদ পেতেছিল। যারা তার বোনকে কলুষিত করত তাদেরকে দীর্ঘদিন ফলো করেছিল সে, এবং শেষমেশ পারদের কোনো কম্পাউন্ড বানিয়ে বিষাক্ত কিছু রাসায়নিক জাল পেতেছিল। সে সম্পর্কে আমি বিশেষ জ্ঞান ধারণ করি না। এই নিয়ে হয়তো ভবিষ্যতে ফরেন্সিক বিশেষজ্ঞর থেকে জানতে পারবো। কৃপানবাবু, ওই তেলের রিপোর্ট এলে কিন্তু জানাবেন অবশ্যই। সে আর বলতে, তাহলে এখন পলাশ দাসকে ধরতে পারলেই এই কেসের ইতি, তাই তো? না, ওকে ধরে আগে জানতে হবে কাদের কাদের শরীরে এই কবচ ধারণ করতে বলেছিল। তাদের সবার দেহ থেকে এই কবচ খুলে দিতে হবে। আমার দৃঢ় বিশ্বাস, এই কবচ থেকেই ধীরে ধীরে মার্কিউরিক ক্লোরাইড প্রবেশ করত শরীরে। এই কথা শোনা মাত্রই অমূল্য দত্তগুপ্ত তার হাত থেকে খুলে মাটিতে ফেলে দিল কবচটা। সন্দীপন সেটা হাতে তুলে নিয়ে বলল, এই দেখুন পেছন দিকটা ঠিক একটা ত্রিশূলের নকশা করা আছে। এবার বুঝলেন তো? আমি আর কৃপান বাবু অবাক হয়ে তাকিয়ে রইলাম সেই দিকে। সন্দীপন আবার বলল, এইবার ওই তালিকায় থাকা এবং না থাকা সকলের ঠিকানা জোগাড় করে খোঁজ নিন, আর কেউ এই কবচ পড়ে আছে কিনা। এবার আমি প্রশ্ন করে বসলাম, কিন্তু যদি এই কবজের মাধ্যমে বিষ শরীরে ঢোকে, তবে কেন পালকের সঙ্গে দেখা হওয়ার পর ওরা উধাও হচ্ছিল? ওরা তো যে কোনো সময় মারা যেতে পারত। একদম জিনিয়াস প্রশ্ন করেছ। আমার যতদূর ধারণা, ওই আয়ুর্বেদিক মন্ত্রপুত তেল এই বিষকে ট্রিগার করেছে শরীরের ভেতর। সেই জন্যই হয়তো প্রত্যেকের শেষবার পালকের সঙ্গে মিলন করা জরুরি ছিল। এখান থেকেই আমারও একটা প্রশ্ন মাথায় এলো সন্দীপন বাবু। পালক যে ওই তেল মাখাবে তার কাস্টমারকে, এমনটা কিভাবে জানলো তার দাদা? এটাও একটা হাইপোথিসিস। আসলে সবই ভাগ্যের ফল। আমার যতদূর মনে হয়, যেহেতু আগে থেকেই শরীরে বিষের প্রবেশ হচ্ছিল, তাই ওই তেল মাখার ফলে সেটা বৃদ্ধি পায়। আগেই বলেছি, ওই ধারে পাশে বেশ কদিন নজর রেখেছিল পলাশ। সে হয়তো লক্ষ্য করেছিল কাদের শরীরে বেশি প্রভাব দেখা যাচ্ছে। বিষের প্রভাব বৃদ্ধি পেলে সেই লোক নিশ্চয়ই বারবার দুর্বল হয়ে পড়বে বাড়ি ফেরার পথে। তখনই ওদের তুলে নিয়ে নিজের ডেরায় যেত সে। আর আগেই তো শুনেছিলেন, পালককে তার সকল কাস্টমারদের তেল মাখানোর প্রস্তাব দিয়েছিলেন তান্ত্রিক বাবা, ওরফে তার দাদা পলাশ দাস। ওই একই কবচ যদি পালকও ধারণ করে, তাহলে ওর তো মৃত্যু হওয়া উচিত ছিল। তাহলে ও কিভাবে বেঁচে রয়েছে? দারুণ প্রশ্ন আলেখ্য, দারুণ। কিন্তু তোমায় কে বলল যে কবচ পালকের কোমরে আছে?
ঠিক সেই একই কবজ ওদের শরীরে আছে। পালকের কবজ নির্ভেজাল, সে নিয়ে আমার কোনো দ্বিমত নেই। আপাতত আমার কর্তব্য এখানে শেষ। এবার বাকিটা কৃপানবাবু এবং তার ফরেন্সিক বিশেষজ্ঞ রথিকান্ত বাবুর হাতে। দেখুন কোথায় খুঁজে পান এই নাটকের সর্দারকে। বেশ স্থিতিবিরক্ত হয়ে এবার অমূল্য দত্তগুপ্ত উঠে দাঁড়ালেন। মানেটা কি বলুন তো? তাহলে আমাদের এইভাবে এখানে তুলে আনলেন কেন? যা বাবা, এখন আপনারা দুজনে পুলিশের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াবেন অপরাধী ধরতে, এটুকু করতে পারবেন না? কেন করব এসব? আমরা সমাজের উচ্চ শ্রেণীর লোক, আমাদের একটা রেপুটেশন আছে। তাই নাকি? লিখবো নাকি আপনার ঠিকানায় একটা চিঠি? হ্যাঁ, জানিয়ে দেবো সবাইকে কেন আপনাদের ধরে আনা হয়েছে। কৃপানবাবু যদি দেখেন এরা সাহায্য করছে না, তাহলে তক্ষুনি এদের স্ত্রী পরিবারকে গুণকীর্তির গল্পটা জানিয়ে দেবেন। রাগে গজরাতে গজরাতে ওরা দুজন কৃপান সরকেলের সঙ্গে বেরিয়ে গেল। কৃপান বাবুর মুখে হাসি আর ধরে না, তবে এখনো শেষ হাসি হাসার সময় হয়নি। আগে তো খুনি ধরা পড়ুক, তারপর না হয় হাসা যাবে। ওরা বেরিয়ে গেলে আমি সন্দীপনকে বললাম, এই কেসটা তো পুরো 22 লাখ তুমি সলভ করলে। মানে এভাবে যে অন্ধকারে ঢিল লেগে যাবে তার প্রবাবিলিটি 101। একেবারে 22 লাখ বলা ভুল। যদি পালকের কাকার নাম সুনীল দাস না হতো তাহলেও খুব একটা বিরাট কোনো প্রবলেমে পড়তাম না। কৃপান সরকেল পুলিশের লোক, ওদের পক্ষে ওইটুকু তথ্যই অনেক বড় ব্রেক থ্রু এনে দিতে পারত। তবে এটা সত্যি যে অন্তত 5 দিনের খোঁজাখুঁজির ধাক্কা বেঁচে গেছে। প্রায় 3 দিন পরের কথা, শেষমেশ ধরা পড়েছিল পলাশ দাস। ততদিনে পালক অনেকটা সুস্থ। নিজের দাদার খবর পেয়ে সে পাগলের মতো কেঁদেছে সন্দীপনের কাছে। তবে সন্দীপনের কথায় ওর দাদা যতই নিজেকে পালকের রক্ষাকারী কিংবা পাপ নাশক হিসেবে দাবি করুক না কেন, সে আসলে একজন আদ্যপান্ত অপরাধী। তবে মানসিক সমস্যা থাকার রেকর্ডের কারণে আপাতত তার জায়গা হলো মানসিক হাসপাতালে। একটা তান্ত্রিকের ডেরায় বসে ভরপুর ছিলাম টানছিলেন বাবা ভৈরবনাথ। তাকে ধরে লকআপে পুরে লাঠির সাহায্যে ভেতরের পলাশ দাসকে বের করে আনতে বেশি সময় নেননি কৃপান সরকেল। তিনিও একজন ঘুঘু পুলিশ অফিসার। এবার রহস্যের যতটুকুর সমাধান প্রথম ভাগে হয়নি ততটুকু জানবার পালা। আসলে ওই মন্ত্রপুত তেলে মেশানো ছিল সীসা। এই সীসা যদি মার্কিউরি ক্লোরাইডের সংস্পর্শে আসে তাহলে তার ফল হয় মারাত্মক। খুব দ্রুত মানুষকে ভিতর থেকে ড্যামেজ করে দেয়। তারপর তাদেরকে তুলে নিয়ে নিজের ডেরায় রেখে দিত সে। মৃত্যুর পর সব থিতু হতেই ফেলে দিত যেখানে সেখানে। এতে রিস্ক ছিল অনেক, তবে তান্ত্রিকের বেশভূষার আড়ালে এসব করাটা ধর্মভীরু দেশে খুব একটা অসুবিধার ছিল না। সন্দীপনের ধারণাই সঠিক। ওই অঞ্চলেই একটা তান্ত্রিকদের ডেরায় মেলামেশা শুরু করেছিল সে, এবং একটা বস্তিতে বাড়ি ভাড়া নিয়ে থাকছিল। তবে পালক কিন্তু তার দাদার জন্য অনেক দুঃখ করেছিল। আলাদা করে সন্দীপনের কাছে রিকোয়েস্ট করেছিল যাতে ওর দাদাকে ধরিয়ে না দেওয়া হয়, কিন্তু সন্দীপন সেই অনুরোধ রাখতে পারেনি। অনেকের একমাত্র ছেলে, পরিবারের একমাত্র উপার্জনকারী মানুষ ছিল তারা, তাই তারাও একটা জাস্টিস ডিজার্ভ করে। বলা বাহুল্য, পুলিশের খানাতল্লাশিতে যাদের কাছে ওই কবজ ছিল সকলকেই শনাক্ত করে খুলিয়ে দেওয়া হয় কবজ। পরীক্ষায় দেখা গেছে ওই কবজগুলোর ভেতরে একটা অংশে ভরা ছিল মার্কিউরি ক্লোরাইড, কিন্তু পালকের কবজে সেই বিষাক্ত কম্পাউন্ডের কোনো চিহ্ন পাওয়া যায়নি। কেমিস্ট্রি আর তন্ত্রের খেলা মিশিয়ে যে ধাঁধা তৈরি করেছিল পলাশ দাস, তা কোনো অসুস্থ মস্তিষ্কের পক্ষে কিন্তু সম্ভবপর নয়, এমনটাই বিশ্বাস ছিল ডিটেকটিভ সন্দীপন হাজরা। শুনছিলেন সন্দীপন হাজরা সিরিজের প্রথম কাহিনী সোনাগাছি হত্যা রহস্য। আজকের গল্প পাঠে ও আলেখ্যর ভূমিকায় সৌরভ সাহা, গোয়েন্দা সন্দীপন হাজরার ভূমিকায় অভিক, বিভিন্ন চরিত্রে বুবাই, খুশি, তনুশ্রী, দিব্যেন্দু দাস, বর্ণালী, সৌরভ রায়, রৌনক এবং আমি অভিক।
শব্দ সংযোজন দেবরাজ দে, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ শ্রাবর্ণ ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। তাহলে দেখা হচ্ছে আবার আগামী আরেকটি নতুন গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।